স্ক্রিন দেখতে পাচ্ছ? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, দেখো, তাহলে মানে এই ক্লাসটা যারা নেটের জন্য তাদের জন্য পার্টিকুলারলি বলছি। এই ক্লাসটা আমরা মানে কেন তোমাদের ক্লাসটাকে দিচ্ছি সেটা একটু বলি, যে এটা তোমার আমাদের ফিজিক্যাল স্পেশালে ফোর্থ সেমিস্টার অ্যাটমিক স্ট্রাকচার আছে, এবং সেটা অ্যাডভান্স অ্যাটমিক স্ট্রাকচার। তাহলে বেসিক অ্যাটমিক স্ট্রাকচারটা তোমার কাছে যদি পরিষ্কার থাকে, তবে অ্যাডভান্স অ্যাটমিক স্ট্রাকচারটা তোমার পক্ষে বোঝার সুবিধা হবে আর কি। সেখানে আমরা যখনই যে জিনিসটা পড়াই একটু শুরু থেকে তো পড়িয়ে দিই, তাহলে এই শুরুর পার্টটা যদি তুমি এখানে করে নাও, তাহলে এর পরের পার্টটা তোমাদের বুঝতে সুবিধা হবে। যেমন স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সটা যে পার্টটা করলাম আর কি, যে স্টার্টিংটা হয়ে গেলে তারপরের অ্যাডভান্স লেভেলটা আমরা তারপর বলতে পারবো। আর দেখবে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে কিন্তু বেসিক জায়গা থেকে কোশ্চেন্সটা বেশি পড়ে, এবং নেটের জন্য তুমি দেখবে যে একটা পার্টিকুলার ইউনিট আছে অ্যাটমিক স্ট্রাকচারের উপরে, সেটা এই অর্ডিনারি জিনিসগুলো কম আছে, একটু অ্যাডভান্স জিনিসপত্রই বেশি আছে। কিন্তু পরীক্ষায় দেখবে যে জিনিস যেভাবে আমি পড়াবো, তাদের পরীক্ষাতে কিন্তু এই বেসিক জায়গা থেকে বেশি কোশ্চেন্স পড়ে। আর এমনি যারা ফার্স্ট সেমিস্টার ইনঅর্গানিকটা পড়ছো আর কি, তাদের সিলেবাস তাদের তো যেটা হচ্ছিল যে ফার্স্ট সেমিস্টারে তো তোমার তিনটে ইউনিট আছে, সরি একটা পেপারে তিনটে মডিউল আছে। একটা মডিউল ইনঅর্গানিক কেমিস্ট্রি, একটা মডিউল ফিজিক্যাল কেমিস্ট্রি, একটা মডিউল অর্গানিক কেমিস্ট্রি। তাহলে মডিউল ওয়ানটা ইনঅর্গানিক কেমিস্ট্রি, সেইখানে মূলত দুটো জিনিস আছে। দেখো, এক্সট্রা নিউক্লিয়ার স্ট্রাকচার অফ অ্যাটমস অ্যান্ড পিরিয়ডিসিটি। তাতে এই যে প্রথমের বেশ কিছুটা পার্ট হচ্ছে অ্যাটমিক স্ট্রাকচার নিয়ে কথাবার্তা বলা আছে, আর পরের পার্টটার মধ্যে হচ্ছে তোমার পিরিয়ডিক প্রপার্টি নিয়ে কথাবার্তা বলা আছে। ঠিক আছে, তাহলে আমরা এই পুরো জিনিসটা অ্যাকচুয়ালি কভার করবো। আচ্ছা, এবারে দেখো যে তোমাদের সিলেবাসটা একটু দিকে তাকাও। সিলেবাসটাতে প্রথমেই যে জায়গাটিতে স্টার্ট করা আছে সেটা হচ্ছে ওয়েব পার্টিকেল ডুয়েলিটি, ডি ব্রগলির হাইপোথিসিস, হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল, introducing Schrodinger equation, hydrogen and hydrogen-like system, detailed solutions not required, concept of atomic orbitals, shapes of s, p and d orbitals, radial and angular distribution curves, extension to multi-electronic systems, Auer principle and its limitation, Pauli's exclusion principle, Hund's rules and multiplicity, effective nuclear charge, shielding and penetration, Statter rule। এটা হচ্ছে অ্যাটমিক স্ট্রাকচারের মধ্যে পড়ছে। আর পরের পার্টটা হচ্ছে অল অ্যাবাউট পিরিয়ডিক টেবিল অ্যান্ড পিরিয়ডিক প্রপার্টিজ। এটা তাহলে অ্যাটমিক স্ট্রাকচার এটা শুরু হচ্ছে দেখো তোমার ওয়েভ পার্টিকেল ডুয়েলিটি থেকে। কিন্তু তোমরা যে যেমন করে অ্যাটমিক স্ট্রাকচার পড়েছো, ক্লাস 11 তো অ্যাটমিক স্ট্রাকচার খুব ভালো করেই পড়েছো, তাতে কিন্তু ওয়েভ পার্টিকেল ডুয়েলিটি বা হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপালগুলো কিন্তু একটু পরের দিকে আসে। প্রথম দিকে কিন্তু তোমার দেখবে ওই মানে বইয়ে যেরকম ভাবে আছে, তাতে যে ফান্ডামেন্টাল পার্টিকেলসগুলো তাদের ডিসকভারি, তারপরে অ্যাটমিক স্ট্রাকচার, তার যে মডেলগুলো আছে, সেই মডেলে প্রথমে তোমাকে থমসন মডেল নিয়ে আলোচনা করতে হয়, তারপর রাদারফোর্ড মডেল নিয়ে আলোচনা করতে হয়, তারপর বোর মডেল নিয়ে আলোচনা করতে হয়। সেই আলোচনাগুলো কমপ্লিট হওয়ার পরে তারপরে কেউ কেউ হয়তো তোমার উইলসন সমারফিল্ড কোয়ান্টাইজেশন রুল থেকে সমারফিল্ড মডেল যেটা, সেটা নিয়েও কথাবার্তা বলে। সেইগুলো হয়ে যাওয়ার পরে কিন্তু তোমার এটা দিয়ে স্টার্ট হয় তোমার ওই ওয়েব মানে ওয়েব যেটা কোয়ান্টাম মেকানিক্যাল মডেল, হ্যাঁ, বা ওয়েব মেকানিক্যাল মডেল, সেখানে ওয়েব পার্টিকেল ডুয়েলিটি, হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল ইত্যাদি দিয়ে গল্পটা তোমার স্টার্ট হয়। ঠিক আছে, এই হচ্ছে তোমার বেসিক ব্যাপারটা আর কি। ঠিক আছে, তাহলে এবারে এখানে তো ওয়েব পার্টিকেল ডুয়েলিটি থেকে গল্পটা স্টার্ট হয়েছে। মানে সিলেবাসটা এইরকম ভাবে করেছে, যেহেতু আপ টু বোর থিওরি পর্যন্ত বা কোথাও কোথাও সমারফিল্ড থিওরি পর্যন্ত যেহেতু 11-এ পড়ে নেওয়া হয়, সেখানে ওয়েব মেকানিক্যাল মানে এই ওয়েব মেকানিক্যাল মডেলটাই অ্যাকচুয়ালি যেহেতু লেটেস্ট মডেল, তাহলে একদম সরাসরি সেই মডেলে চলে আসার চেষ্টা করে। কিন্তু আমি এইরকম ভাবে ব্যাপারটাকে বলবো না, আমি একটা অ্যাকচুয়ালি কমপ্লিট স্টোরিটা তৈরি করার চেষ্টা করব। আমরা প্রথম দিকে এই যে মানে ওয়েব মেকানিক্যাল মডেলের আগে বোর থিওরি পর্যন্ত অন্তত, বা হয়তো যদি আমার মুড ভালো থাকে তাহলে সমারফিল্ড থিওরিটাও, এটা কিন্তু তোমার মানে কি বলবো মানে মানে ভীষণ ইম্পর্টেন্ট একটা জায়গা। কারণ যে পরীক্ষায় কোশ্চেন গুলো পড়ে, যেমন ওয়েব মেকানিক্যাল মডেল থেকে পড়ে, তেমন কিন্তু বোর্ড থিওরি থেকে প্রচুর কোশ্চেন পড়ে, জ্যাম বা নেট বা গেট যে কোনো পরীক্ষা দিয়ে। ঠিক আছে, সেই জন্য ওইটা তো মানে আমি মানে আশা করছি তোমরা এটা জানো। স্টিল আমি আমার মতো করে কিন্তু আর একবার ব্যাপারটাকে বলে দেওয়ার চেষ্টা করবো। ওই জন্য প্রথম দিকে কিছুটা জিনিস আমি একটুখানি মানে মানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে
ব্যাপারটাকে একটু বলে দেবো যাতে করে জিনিসটা একটু তাড়াতাড়ি হয়, বুঝিয়ে বুঝিয়েই বলবো, কোনো অসুবিধা হবে না। আর পরের দিকে যখন তোমাকে একটুখানি কঠিন জায়গায় আসবে, হ্যাঁ, যে জায়গাটা সিলেবাসের মধ্যে আছে এবং একটা কঠিন জায়গা, তখন আমি জিনিসটাকে লিখে 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 জিনিসটাকে বলার চেষ্টা করবো। হ্যাঁ, লিখে করলে ব্যাপারটা একটু স্লো হয়ে যায়। এবারে আমাদের এখানে টোটাল 15টা লেকচার আছে, 15টা 1 ঘন্টার লেকচার আছে। তাহলে আমাকেও চেষ্টা করতে হবে 15টা 1 ঘন্টার লেকচার, বা মানে হয়তো আরেকটু কম, হয়তো খান 10-12 1.5-2 ঘন্টার লেকচারের মধ্যে পুরোটাকে করে নেওয়ার চেষ্টা করতে হবে। ঠিক আছে? এবার আমরা ওই কিছু এক্সট্রা ক্লাস নিয়ে দেখবে ব্যাপারটা, যেহেতু আমরা একটু পরে শুরু করলাম, সেখানে ঘাবড়ে যাওয়ার কিছু নেই, আমাদের পুরো জিনিসটা কিন্তু হয়ে যাবে। ঠিক আছে? দেখো, তাহলে আমরা শুরুটা করব হচ্ছে একদম প্রথম থেকে। মানে আমরা আজকে যে জিনিসটা কভার করতে চাইছি সেটা একটুখানি আমি বলে নিই। মানে আমরা যেভাবে পড়াই তোমরা দেখেছো আর কি, সেটা একটুখানি বলি। হোয়াট ইউ ওয়ান্ট টু ডিসকাস টুডে, হোয়াট উই ওয়ান্ট টু ডিসকাস টুডে, একটা অ্যাটমিক স্ট্রাকচার একটা কমপ্লিট স্টোরি কিন্তু হবে। মানে বিএসসির ছেলেদের জন্য একটা মানে শুরুর দিকে ইন্ট্রোডাক্টরি ক্লাসটা হবে, তারপরেই কিন্তু তোমাদের জন্য মানে অ্যাডভান্স লেভেলের ছেলেদের জন্য তাদের সেইখান থেকে আমরা স্টার্ট করে মানে আরও ধরো 15 ঘন্টা ক্লাস নিয়ে নিলাম, করে একটা অ্যাটমিক স্ট্রাকচারটা অ্যাজ এ হোল একটা কমপ্লিট স্টোরি আমাদের তৈরি করবো আর কি। হ্যাঁ, যেটা মানে তোমার আপ টু এমএসসি পর্যন্ত, যেটা দিয়ে তোমার চলে যাবে। মানে এদেরকে একটা সার্টেন লেভেল পর্যন্ত করে আমি ছেড়ে দেবো, তারপর তোমাদেরকে নিয়ে বাকি পার্টটাকে আমরা কমপ্লিট করার চেষ্টা করবো। তাহলে হোয়াট ইউ ওয়ান্ট টু ডিসকাস টুডে, তাহলে প্রথমে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ডিসকভারি অফ fundamental particles such as electron, proton, নিউট্রন। কেউ একজন আসছে, জয়েন করি একটুখানি দেখে। রেডি বাবা, হাই। ডিসকভারি অফ ফান্ডামেন্টাল পার্টিকেল, সেখানে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন, তাদের ডিসকভারিটা প্রথমে আমাদের ভাবতে হবে। মানে এটা একদমই জাস্ট মানে মানে আমি এমনভাবে কাজ দেবো, একটা হোমওয়ার্কের মতো করে দেবো আর কি, এটা তোমরা বই থেকে করে নিতে পারবে। আচ্ছা, এইটা হয়ে যাওয়ার পরে তারপরে আমি যে জায়গাটা মূলত ফোকাস করব সেটা হচ্ছে যে বোর্ড থিওরির আগে পর্যন্ত, মানে অ্যাটমিক স্ট্রাকচার স্ট্রাকচার বিফোর বোর্ডস মডেল। বোর্ডস মডেলের আগে পর্যন্ত অ্যাটমিক স্ট্রাকচারের স্ট্যাটাসটি, সেইটা নিয়ে আমাদের মূলত আলোচনা চলবে। তার মধ্যে আমরা যেটা প্রথমে করব, থমসন থমসন মডেল, থমসন পাম পুডিং মডেল বা ওয়াটারমেলন মডেল যেটা বলে হয়, সেটা করব। তারপরে করব রাদারফোর্ড মডেল। হ্যাঁ, সেই রাদারফোর্ড মডেলের বিখ্যাত আলফা স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট, এখান থেকে কনসেপ্ট অফ নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের কনসেপ্টটা তো থমসন মডেলে ছিল না, সেটা রাদারফোর্ড মডেলে আসছে, সেটাকে আলোচনা করতে হবে। আচ্ছা, এবারে এই যে মডেলগুলো যখন আমি বলছি, সেই মডেলগুলো তো কিছু উপরে বেস করে মডেলগুলো দেওয়া হবে, নিশ্চয়ই কিছু এক্সপেরিমেন্টাল ফ্যাক্ট দেওয়া ছিল, জানা ছিল। তাহলে সাম experimental observations related to atomic structure and atomic spectra. Some experimental observation related to atomic structure and atomic spectra, আর তার সঙ্গে সঙ্গে কিছু
এম্পিরিক্যাল রিলেশনস, যেমন ধরো বামার রিডবাক ইকুয়েশন, রিজ কম্বিনেশন প্রিন্সিপাল ইত্যাদি, মানে এম্পিরিক্যাল রিলেশনস রিলেটেড টু অ্যাটমিক স্পেকট্রা। এইটা তাহলে আমরা এই জিনিসগুলো অ্যাকচুয়ালি আলোচনা করব। তার মানে যেটা কথা হচ্ছে যে বোর থিওরি আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। তাহলে বোর থিওরির আগে পর্যন্ত টোটাল যে গল্পটা, টোটাল গল্পটা আমরা এখানে জাস্ট ক্লিয়ার করার চেষ্টা করে ফেলছি আর। আচ্ছা, এর জন্যে আমি যে বইটা তোমাদের পড়তে বলছি, রেফারেন্স বুক যেটা, দেখো মানে অ্যাটমিক স্ট্রাকচার ভালো আছে এরকম অনেক বই আছে, কিন্তু আমি ওই সমস্ত বই টই থেকে তো ব্যাপারটাকে মানে নিজের মতো করে বুঝে নিয়ে আমরা যে বইটা করেছি আমি সেই বইটাই ফলো করে পড়াবো। তাহলে যে বইটা আমরা অ্যাকচুয়ালি ফলো করে পড়াতে চাইছি সেটা হচ্ছে তোমার, লিখে দিই, ফান্ডামেন্টালস অফ ইনঅর্গানিক কেমিস্ট্রি, ভলিউম 1। হ্যাঁ, এটা তোমার টেকনোয়াল পাবলিকেশন, টেকনোয়াল পাবলিকেশন। এটা হচ্ছে আমরা অথর এইটা, আর এটা পাবলিশার্স হচ্ছে তোমার এটা। এই বইটা একটুখানি তোমরা জোগাড় করে দেবে আর কি। মানে পার্টিকুলারলি মানে ফার্স্ট সেমিস্টার ইনঅর্গানিক যারা, তারা হচ্ছে এই বইটা একটুখানি জোগাড় করে দেবে। হ্যাঁ, এই বইটা মানে নেক্সট ক্লাসে এই বইটা একটুখানি কাছে রাখবে, তাহলে আমি এই বইটাকে ফলো করে করে পড়াবো। এবং এখান থেকে অনেক নিউমেরিক্যাল প্রবলেম হয়তো এখানে লিখে দিলাম না, আমি বলে দিলাম যে এই এত নম্বর এত নম্বর এত নম্বর দাগের নিউমেরিক্যাল প্রবলেমগুলো তোমরা করে নেবে, তাহলে আমার পক্ষে পড়ানোটা অনেক তাড়াতাড়ি হবে এবং সুবিধা হবে। ঠিক আছে, তাহলে চল আমরা শুরু করি। দেখো, আমি ওই যে বললাম প্রথম থেকে কিছুটা পার্ট আমি পিপিটি মডেলের ব্যাপারটাকে করে দেওয়ার চেষ্টা করব। সেটা হচ্ছে যে অ্যাটম, তার যে মানে তাকে এটা এটা নতুন করে বলার কিছু না, এটা তোমরা ছোটবেলা থেকে পড়ে আসছো যে অ্যাটমের যে ফান্ডামেন্টাল পার্টিকেলস গুলো আছে, ফান্ডামেন্টাল পার্টিকেলস এর মধ্যে ইলেকট্রনস আছে, প্রোটনস আছে এবং নিউট্রনস আছে। ঠিক আছে, এগুলো সবাই জানে আর কি। এবারে যারা একটুখানি অ্যাডভান্স লেভেলের পড়াশোনা করো তারা হচ্ছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, তার ভেতরে হচ্ছে তোমার কোয়ার্কস অ্যান্ড লেকট্রনস আছে, কোয়ার্কস আছে, কোয়ার্কস আবার স্প্রিং দিয়ে তৈরি হয়েছে, হ্যানা ত্যানা। হ্যাঁ, এইসব জিনিসগুলো পার্টিকেল ফিজিক্সের যে আরো ভিতরের যে আরো সব যে বেটার থিওরিগুলো আছে আর কি, মানে বেটার মানে আরো আরো ফান্ডামেন্টাল যে থিওরিগুলো আসছে আর কি। হ্যাঁ, সেই আরো ফান্ডামেন্টাল যে থিওরিগুলো, সেই থিওরিতে আমি কিন্তু যাচ্ছি না। আমাদের মোটামুটিভাবে কেমিস্ট্রির লোকেদের পক্ষে আপনি এমএসসি পর্যন্ত ইলেকট্রন, প্রোটন, নিউট্রন সেগুলি একটা অ্যাটমের ফান্ডামেন্টাল পার্টিকেল, সেগুলিকে নিয়ে ভাবলেই কিন্তু আমাদের চলে যাবে। ঠিক আছে, আচ্ছা, ইলেকট্রনের ডিসকভারি সংক্রান্ত কয়েকটা ইনফরমেশন বলছি। সেটা হচ্ছে ক্যাথোড রে এক্সপেরিমেন্ট থেকে হচ্ছে ইলেকট্রনের ডিসকভারি হচ্ছে, তার যে শর্ট ডেসক্রিপশনটা সেটা বইয়ে দেওয়া আছে, একটুখানি দেখে নিও। ক্যাথোডের প্রপার্টিগুলো তোমরা দেখে নেবে। এবার 1897 সালে স্যার জে জে থমসন, তিনি হচ্ছে ইলেকট্রনের চার্জ বাই মাস এই রেশিওটাকে বের করেছিলেন। ঠিক আছে, এবং দেখলেন যে ইলেকট্রন মানে ক্যাথোডের যে চার্জ বাই মাস রেশিওটাকে বের করেছিলেন, সেই চার্জ বাই মাস এই রেশিওটা বেরিয়েছিল 1.758820 × 10⁻11 কুলম কেজি ইনভার্স। আর 1909 সালে বিজ্ঞানী মুলিকেন তারা ওয়াইল্ড অফ এক্সপেরিমেন্টের সাহায্যে মেজার দ্য চার্জ অফ ইলেকট্রন, তাহলে তিনি এখানে চার্জ অফ ইলেকট্রন বের করলেন। আর থমসন হচ্ছে E/m রেশিও বের করেছিল, সেখান থেকে মাস অফ দ্য ইলেকট্রন বেরিয়ে যাবে। তাহলে চার্জ যেটা বেরিয়েছিল সেটা হচ্ছে মাইনার, মানে ইলেকট্রনের চার্জ নেগেটিভ আর কি, এটা 1.6 × 10⁻19 কুলম। এটা অ্যাকচুয়াল ভ্যালুটা হচ্ছে 1.602176, অন্ততপক্ষে 1.602 পর্যন্ত মনে রেখো, কিন্তু 10⁻19 কুলম। আর ইএসইউ তে করলে -4.8 × 10⁻10 ইএসইউ। তাহলে দেখো, তাহলে এই মুলিকান ইলেকট্রনের চার্জ বের করলেন, আর থমসন
চার্জ বাই মাস এই রেশিওটাকে বের করেছিল, তো সেখান থেকে মাসটা যদি বের করো সেটা বেরোচ্ছে 9.1094 ইন্টু 10⁻31 কেজি, যে 9.11 ইন্টু 10⁻31 কেজি, এটা আমরা বলে থাকি। ঠিক আছে, তাহলে দেখো এই যে এখন তো অবভিয়াসলি এই ক্যাথোডে তার ডেসক্রিপশন, ক্যাথোডের প্রপার্টি, এগুলো তার পরীক্ষায় আসবে না। তাহলে দুটো জিনিস অন্তত তোমাকে যেটা মাথায় রাখতে হবে, সেটা ইলেকট্রনের চার্জটা কত, ইলেকট্রনের মাস কত। এটা বহুল ব্যবহারে যেটা হয়েছে তোমার মুখস্থ হয়ে গেছে, কিন্তু তবু আর একবার একটু রিক্যাপচুলেট করে নেবে। ইলেকট্রনের চার্জটা হচ্ছে 1.602 × 10⁻19 কুলম বা 4.8 × 10⁻10 ইএসি। আর ইলেকট্রনের চার্জ নেগেটিভ বলে একটা মাইনাস সাইন দেওয়া হয়েছে। আর ইলেকট্রনের মাসটা হচ্ছে 9.11 × 10⁻31 কেজি। 9.1094 এতখানি তোমার মনে থাকবে না, কিন্তু 9.11 × 10⁻31 কেজি এইটুকু কথাটা মনে রাখবে। ঠিক আছে, আচ্ছা, এবারে নেক্সট চলে এলো প্রোটনের ডিসকভারি। প্রোটনের ডিসকভারিটা অ্যানোড এক্সপেরিমেন্টে প্রথমে বিজ্ঞানী গোল্ডস্টাইন তিনি এই অ্যানোড এক্সপেরিমেন্টে প্রোটনের এক্সিস্টেন্স প্রথম বুঝতে পেরেছিলেন। এবার সেখানে তার যে এক্সপেরিমেন্টাল ডিটেলিং এর যে জায়গাটা, সেইটা একটুখানি বই থেকে দেখে নেবে। প্রপার্টিজ অফ অ্যানোড সেটাও বইয়ে সামারাইজ করা আছে, সেটা তোমরা দেখবে। আর প্রোটনের মাস যেটা বেরোচ্ছে সেটা ইলেকট্রনের মাসের 1836 গুণ, সেটা 1.7626 × 10⁻27 কেজি। আর প্রোটনের যে চার্জটা ইলেকট্রনের চার্জের সঙ্গে সমান, বাট অপোজিটিং সাইন। মানে ইলেকট্রনটা যদি তুমি মনে রাখো, তাহলে প্রোটনটার চার্জটা হচ্ছে ইলেকট্রনের চার্জের সঙ্গে সমান, শুধু সাইনটা নেগেটিভের বদলে পজিটিভ। আর ইলেকট্রনের প্রোটনের মাসটা তোমাকে এই এত বড় ডেটা মনে রাখতে হবে না, তুমি তার বদলে মনে রাখবে ইলেকট্রনের মাঠে 1836 গুণ। মানে মিনিমাম জিনিস মনে রেখে, মিনিমাম জিনিস মুখস্থ করে ম্যাক্সিমাম জিনিস তোমাকে প্রডিউস করে ফেলতে হবে। ইলেকট্রনের মাসটাকে তুমি মনে রাখো 9.11 × 10⁻31 কেজি। প্রোটনের মাসটা বলবে ইলেকট্রনের মাসে 1836 গুণ। এটা এটা এবারে সেই গুণটা করে কত হবে সেটা অত মাথায় রাখার দরকার নেই। আচ্ছা, এবারে চলে এলো নিউট্রন। আচ্ছা, প্রথমে মানুষ যে নিউট্রন আবিষ্কারটা অনেক পরে এসেছে, কারণ প্রোটন বা ইলেকট্রন তারা চার্জ পার্টিকেল বলে ইলেকট্রিক ফিল্ডে সেগুলোকে ইনফ্লুয়েন্স করা যায়। ইলেকট্রিক ফিল্ড যেটা ইনফ্লুয়েন্স করা যায় বলে এটার পক্ষে হ্যান্ডেল করা অনেক সহজ হয়। হ্যাঁ, এটা কিন্তু নিউট্রন সে নিউট্রাল হয়ে যাওয়ার জন্য তার ডিসকভারি হতে বেশ কিন্তু অনেকটা সময় লেগেছিল। মোটামুটি 1932 সালে বিজ্ঞানী স্যাডউইক তিনি নিউট্রনের এক্সিস্টেন্সের কথা বলেন। কোথা থেকে তিনি এটা বলছেন, তিনি এটা দেখছেন আগে যেটা মনে করা হতো যে ইলেকট্রনের মাস যদি খুব কম, প্রোটনের মাসটা যথেষ্ট বেশি, সেই জন্য টোটাল অ্যাটমের মাসটা বেসিক্যালি প্রোটনের মাস ইন্টু কতগুলো প্রোটন আছে সেইটা দিয়ে তুমি করে ফেলতে পারতো। কিন্তু দেখা গেল যখন মাস বের করা মানুষ শিখলো, দেখা যাচ্ছে হাইড্রোজেন অ্যাটম বাদ দিয়ে বাকি সবাইয়ের ক্ষেত্রে অ্যাটমের মাসটা হচ্ছে টোটাল মাস অফ দ্য প্রোটনস তার তুলনায় বেশি। মানে আগে এরকম মনে করা হতো যে অ্যাটমের মাসটা পুরোটাই প্রোটন থেকে আসছে, তাহলে টোটাল অ্যাটমের মাস আর টোটাল প্রোটনগুলোর মাসকে প্রোটনের সংখ্যা দিয়ে গুণ করলে যেটা হচ্ছে সেইটাই দুটো সমান হওয়ার কথা। দেখা যাচ্ছে হাইড্রোজেনের ক্ষেত্রেই, যেটা নর্মাল হাইড্রোজেন, তার ক্ষেত্রে এটা স্যাটিসফাইড হচ্ছে। বাকি সমস্ত ক্ষেত্রে এটা দেখতে পাচ্ছ তুমি যে প্রোটনগুলো সম্মিলিত যে মাস তার তুলনায় অ্যাটমের মাসটা হচ্ছে বেশি। তো কিন্তু চার্জ তো অলরেডি ব্যালেন্স হয়ে গেছে, অ্যাটমটা অ্যাজ এ হোল নিউট্রাল। যতগুলো ইলেকট্রন থাকে ততগুলো প্রোটন থাকে, ইলেকট্রনের চার্জ নেগেটিভ, প্রোটনের চার্জ পজিটিভ, দুটোকে ব্যালেন্স করে তা অ্যাটম যে নিউট্রাল সেটা তো মিটিয়ে গেছে। তাহলে এই এক্সট্রা মাসটা তুমি কোথা থেকে পাবে? তাহলে এক্সট্রা মাসটাকে এক্সপ্লেন করার জন্য 1920 সালে রাদারফোর্ড প্রথম প্রেডিক্ট করলেন দ্য এক্সিস্টেন্স অফ নিউট্রাল পার্টিকেলস ইন অ্যান অ্যাটম দ্যাট হ্যাজ মাস ভেরি ক্লোজ টু প্রোটন। তিনি এটা বললেন যে ওই মানে এমন কিছু নিউট্রাল পার্টিকেল এক্সিস্ট করবে যেটা মাসের জন্য রেসপন্সিবল, মানে প্রোটনের সাথে সাথে, যার মাসটাও বেসিক্যালি অ্যাটমের মাসের জন্য রেসপন্সিবল, কিন্তু তার কোনো মানে সার্টেনলি চার্জ থাকা চলবে না। এটা 1932 সালে বিজ্ঞানী স্যাডউইক প্রুভ রাদারফোর্ডস প্রেডিকশন। তিনি এই বিখ্যাত এক্সপেরিমেন্ট বেরিলিয়াম 49 সেটা হিলিয়াম দিয়ে যখন বম্বার্ডমেন্ট করা হলো, তখন কার্বন স্টেবল কার্বন তৈরি হচ্ছে এবং একটা তোমার নিউট্রাল পার্টিকেল বেরিয়ে আসছে, যে পার্টিকেলটার মাসটা হচ্ছে প্রোটনের মাসের সঙ্গে সমান বা প্রায় সমান, চার্জটা হচ্ছে 0। ঠিক আছে, এইটা, এবং সেটাই হচ্ছে তোমার নিউট্রন, এবং তার জন্য 1935 সালে স্যাডউইক কিন্তু নোবেল প্রাইজ পেয়েছিল। ঠিক আছে, আচ্ছা, এবারে নিউটনের চার্জ হচ্ছে 0 আর নিউটনের মাসটা হচ্ছে তোমার ওই প্রোটনের মাসের খুব কাছাকাছি, কিন্তু দেখো ডিজিটটা হচ্ছে এই থার্ড ডিজিট অনওয়ার্ড তোমার এটা পাল্টাচ্ছে, 1.6749, আর এখানে কত 1.
6726, তার মানে তুমি দেখো যদি তুমি থার্ড ডেসিমেল পর্যন্ত ওটাকে রাউন্ডিং অফ করো তাহলে 1.673 ইন্টু 10^-27, আর এখানে হচ্ছে 1.675 ইন্টু 10^-27, এই ঠিক আছে। তাহলে তোমার এই যে তোমার ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন তাদেরকে ডিসকভারি, তাদের ইতিহাসটা একটুখানি দেখে নেবে। আমি জাস্ট কি কি পয়েন্টগুলো কভার করতে হবে বললাম। আর এদের তিনজনের তোমার চার্জ আর মাস, এই দুটো ইনফরমেশন তুমি মাথায় রাখবে। মানে এমনিতে প্রোটন এবং নিউট্রনের মাসটা ওই যখন সেই রেডিও অ্যাক্টিভিটিতে মাস ডিফেক্ট থেকে কতখানি এনার্জি প্রডিউসড হচ্ছে সেই টাইপের প্রবলেম যখন করতে হয়, তখন তোমার প্রোটন এবং নিউট্রনের এক্সাক্ট মাসটা লাগবে। আদারওয়াইজ প্রোটন এবং নিউট্রনের মাসটা তুমি মোরাললেস একই ধরে নেবে, এবং যেটা ইলেকট্রনের মাসে 1836 গুণ। নিউটনের চার্জ 0, প্রোটনের চার্জ ইলেকট্রনের চার্জের সঙ্গে সমান বাট অপোজিট ইন সাইন, আর ইলেকট্রনের চার্জটা তোমার মনে থাকবে 1.602 × 10⁻19 কুলম্ব এসআই ইউনিটে, আর সিজিএসএ করলে 4.8 × 10⁻10 ইএসইউ, আর ইলেকট্রনের মাসটা হচ্ছে 9.11 × 10⁻31 কেজি। এবার এইখান থেকে আমি দুটো টার্ম একটু বলে নিই, যেটা তোমার স্কুল লেভেলের জিনিস, কিন্তু আমি বলছি আমি একটা কমপ্লিট স্টোরি বানাতে চাইছি। সেখানে এই অ্যাটমিক নাম্বার অ্যান্ড মাস নাম্বার, অ্যাটমিক নাম্বার আর মাস নাম্বার এটা বুঝতে হবে। অ্যাটমিক নাম্বার মানে হচ্ছে তোমার বেসিক্যালি জেড দিকে এটাকে এক্সপ্রেস করা হচ্ছে, যেটা নাম্বার অফ প্রোটনস ইন দ্য নিউক্লিয়াস অফ অ্যান অ্যাটম, যেটা বেসিক্যালি নাম্বার অফ নিউট্রনস ইন দ্য নিউট্রাল অ্যাটম তার সঙ্গে সমান হয়ে যাচ্ছে। মানে মূলত নাম্বার অফ প্রোটনস যতগুলো, নাম্বার অফ ইলেকট্রন ততগুলো হয় নিউট্রাল অ্যাটমের ক্ষেত্রে, অ্যাটমিক নাম্বার হচ্ছে বেসিক্যালি সেটা। আর মাস নাম্বার হচ্ছে নাম্বার অফ প্রোটনস আর নাম্বার অফ নিউট্রনস ইন অ্যান অ্যাটম। তাহলে নাম্বার অফ প্রোটনস ইন অ্যান অ্যাটম প্লাস নাম্বার অফ নিউট্রনস ইন অ্যান অ্যাটম, তাহলে টোটাল নাম্বার অফ নিউক্লিয়ানস, প্রোটন এবং নিউট্রন এদেরকে সম্মিলিতভাবে বলা হয় নিউক্লিয়ন, কারণ রাদারফোর্ড মডেলে এরা সবাই নিউক্লিয়াসে থাকে। তাহলে মাস নাম্বারটা হচ্ছে নাম্বার অফ প্রোটন পার নাম্বার অফ নিউট্রন, আর অ্যাটমিক নাম্বার হচ্ছে নাম্বার অফ প্রোটনস। আচ্ছা, ধরো কোন একটা এলিমেন্ট আছে, যে এলিমেন্টের অ্যাটমিক নাম্বার হচ্ছে জেড আর মাস নাম্বার হচ্ছে এ, তাকে এইরকম একটা সিম্বল দিয়ে এক্সপ্রেস করতে হয়। তাহলে এক্স হচ্ছে এলিমেন্টটা, তোমার উপরে দেবে হচ্ছে তোমার মাস নাম্বারটা, আর নিচে দেবে হচ্ছে অ্যাটমিক নাম্বারটা। এটা বাঁ দিকে দিতে পারো, এবং ক্রস করে দিতে পারো, তোমার ডান দিকে দিতে পারো। এটা ধরো ইউ 23892, এরকম যদি একটা সিম্বল তুমি ব্যবহার করো, সেখানে নাম্বার অফ প্রোটনস সেটা 92 বুঝতে পারছো, আর মাস নাম্বার 238, আর নাম্বার অফ নিউট্রনস কত হবে 238 - 92 অর্থাৎ 146, আর নাম্বার অফ ইলেকট্রন যতগুলো প্রোটন ততগুলো ইলেকট্রন। ঠিক আছে, নাম্বার অফ নিউট্রন সবসময় মাস নাম্বার মাইনাস অ্যাটমিক নাম্বার, এ মাইনাস জেড দিয়ে তুমি বের করতে পারবে। আচ্ছা, যদি ইউরেনিয়াম 92 238 2+ হয়, তাহলে প্রোটন এবং নিউট্রনের সংখ্যা যা আছে তাই হবে, কিন্তু ইলেকট্রনের সংখ্যা এখানে চার্জটা +2 বলে দুটো ইলেকট্রন এখান থেকে বেরিয়ে গেছে, তার নাম্বার অফ ইলেকট্রন হচ্ছে 92 - 2 মানে হচ্ছে 90 হয়ে যাচ্ছে। তাহলে কি করে তোমার একটা এলিমেন্টকে এক্সপ্রেস করতে হয়, এটা তো তোমার সবসময়ই লাগবে। এখনো তুমি ইভেন এমএসসি পড়লেও তোমার লাগবে, বিএসসি পড়তে তখনও লাগবে। হ্যাঁ, এরকম ভাবে কার্বন 612, কার্বন 614, এসব তোমার খুব কমন জিনিস আর কি। আর এবার তিনটে বা চারটে টার্ম আমি ডিফাইন করবো: আইসোবার, আইসোটোপ, আইসোটোন, আর পর আইসোডায়াফার আছে। আচ্ছা, আইসোবার্স আর অ্যাটমস উইথ সেম মাস নাম্বার বাট ডিফারেন্ট অ্যাটমিক নাম্বার। মাস নাম্বার সমান কিন্তু অ্যাটমিক নাম্বার যদি ডিফারেন্ট থাকে তাকে বলে আইসোবার। যেমন ধরো কার্বন 614 আর নাইট্রোজেন 714, মাসটা হচ্ছে দুজনেরই সমান, কিন্তু কেন্দ্রে প্রোটনের সংখ্যা কিন্তু আলাদা, একবার 6 একবার 7, এটা হয়ে গেল আইসোবার। আচ্ছা, আইসোটোপস হচ্ছে তোমার এই অ্যাটমিক নাম্বারটা একই কিন্তু মাস নাম্বারটা আলাদা। ধরো হাইড্রোজেন, প্রোটিয়াম এবং ট্রিটিয়াম, প্রোটিয়াম, ডয়টোরিয়াম এবং ট্রিটিয়াম, বা নর্মাল হাইড্রোজেন, ডয়টোরিয়াম এবং ট্রিটিয়াম, কেন্দ্রে প্রোটনের সংখ্যা প্রত্যেকের ক্ষেত্রে একই, কিন্তু মাস নাম্বারটা 1 2 3, অর্থাৎ নিউট্রনের সংখ্যাটা হচ্ছে আলাদা। এখানে নিউট্রন নেই, এখানে একটা নিউট্রন, এখানে তোমার দুটো নিউট্রন। তখন অক্সিজেন 16 17 18, ক্লোরিন 35 37, ইউরেনিয়াম 235 238, কার্বন 12 14, এরা সব হচ্ছে তোমার আইসোটোপস। মানে এদের হচ্ছে তোমার অ্যাটমিক নাম্বারটা একই কিন্তু মাস নাম্বারটা আলাদা। মাস নাম্বারটা আলাদা মানে বেসিক্যালি নিউটনের সংখ্যাটা হচ্ছে আলাদা আর কি। মানে এদের ক্ষেত্রে তুমি যেটা পাবে সেম নাম্বার অফ, সরি, এদের ক্ষেত্রে যেটা হবে সেম নাম্বার অফ প্রোটনস বাট ডিফারেন্ট
নাম্বারস অফ নিউট্রন, মানে মাস নাম্বার আলাদা কিন্তু প্রোটনের সংখ্যা আলাদা, মানে নিউট্রনের সংখ্যাটা তোমার আলাদা হতে হবে আর কি। আচ্ছা, নেক্সট হলো আইসোটোনস, অ্যাটমস হ্যাভিং সেম নাম্বার অফ নিউট্রন, তাকে বলা হবে তোমার আইসোটোন। যেমন ধরো এই যে ফসফরাস 1531, তাহলে এক্ষেত্রে তোমার নাম্বার অফ নিউট্রন যখন তুমি ক্যালকুলেট করবে, এটা কত হচ্ছে, এখানে 31 মাইনাস 15, মানে 16টা হলে তোমার নিউটনের সংখ্যা। এবং দেখো সালফারের ক্ষেত্রে 32 মাইনাস 16, সেক্ষেত্রে 16টা, ঠিক এই দুটো সমান, সেখানে তারা হয়ে গেল তোমার আইসোটোন। সেম নাম্বার অফ নিউটনস থাকবে, মানে অ্যাটমিক নাম্বার মাস নাম্বার সব আলাদা হতে পারে, কিন্তু অ্যাটমিক নাম্বার মাইনাস মাস নাম্বার, যদি মাস নাম্বার মাইনাস অ্যাটমিক নাম্বার যদি করো, এটা নাম্বার অফ নিউটনস রিপ্রেজেন্ট করে, সেই সংখ্যাটা কিন্তু তোমার একই থাকে। মানে নাম্বার অফ নিউটনস তো এমনিতে কি হয়, এটা এটা তোমার এ মাইনাস জেড হয় না, এ মাইনাস জেডটাকে ক্যালকুলেট করতে করে দিতে পারো। আর আরেকটা যে আইসোডায়াফার, হুম, আর এখানে হেডিং এর মধ্যে তোমার আইসোডায়াফারটা একটু জুড়ে দেওয়া যায়। আর একটা আইসো স্টার আছে, সেটা পরে বলছি। আইসোডায়াফার, দেখো মাস নাম্বারস অ্যান্ড অ্যাটমিক নাম্বারস আর ডিফারেন্ট, বাট ডিফারেন্স ইন নাম্বার অফ নিউটনস অ্যান্ড প্রোটনস আর দ্য সেম। তাহলে যেখানে প্রোটন এবং নিউটন তাদের সংখ্যাগুলো আলাদা হতে পারে, কিন্তু তাদের যে ডিফারেন্সটা সেটা হচ্ছে একই হবে। যেমন ধরো থোরিয়াম 90-234 আর ইউরেনিয়াম 90-238। থোরিয়ামের ক্ষেত্রে প্রোটনের সংখ্যা কত, 90টা, নিউটনের সংখ্যা 144টা। তাহলে নাম্বার অফ নিউটনস মাইনাস নাম্বার অফ প্রোটনস, এই ডিফারেন্সটা কত হচ্ছে, ডিফারেন্সটা দেখো, ডিফারেন্সটা হচ্ছে তোমার 144 মাইনাস 90 করলে কত বেরোচ্ছে না, 54 বেরোচ্ছে। আবার ইউরেনিয়ামের ক্ষেত্রে প্রোটনের সংখ্যা 92, নিউটনের সংখ্যা 238 মাইনাস 90 কত 146। এখানে নাম্বার অফ নিউটনস মাইনাস নাম্বার অফ প্রোটনস, এই ডিফারেন্সটাকে দেখো, তাহলে তুমি দেখতে পাচ্ছ এটা আবার 54 হচ্ছে। তার মানে আইসোডায়াফার হচ্ছে যে তোমার নিউটনের সংখ্যা এবং প্রোটনের সংখ্যা যে ডিফারেন্সটা, হ্যাঁ, ইউজুয়ালি হচ্ছে নিউটনের সংখ্যা প্রোটনের থেকে বেশি হয়, ইউজুয়ালি আর কি, হ্যাঁ। মানে হেভি যারা পরের দিকে এলিমেন্ট, তাদের ক্ষেত্রে অবশ্যই হয়, প্রথম দিকে এলিমেন্টের দু একটা এক্সেপশন আছে। হুম, ধরো হাইড্রোজেনের ক্ষেত্রে তুমি যদি দেখো, হাইড্রোজেনের ক্ষেত্রে তো এমন হতে পারে যে প্রোটন একটা আছে, নিউট্রন নেই, এরকমও হতে পারে, কিন্তু মোস্ট অফ দ্য এলিমেন্টের ক্ষেত্রে নিউটনের সংখ্যা বেশি, প্রোটনের সংখ্যাটা কম। এটা এবার নিউটনের সংখ্যা মাইনাস প্রোটনের সংখ্যা, এই ডিফারেন্সটা কিন্তু সমান হবে, তখন বলা হবে তোমার সেটা আইসোডায়াফার। আচ্ছা, আরেকটা হচ্ছে আইসোস্টার। এই যে আইসোস্টারটা ঠিক ঠিক এর সাথে এতটা রিলেটেড নয়, সেটা হচ্ছে যে এনি অফ এ গ্রুপ অফ মলিকুলস অর আয়ন্স that have the same number of valence electrons and have chemical or physical similarities, chemical and physical similarities are called isostar। মানে মূলত হচ্ছে সেম নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন। দেখো তুমি এক্সাম্পল হিসেবে ধরো SH NH2 CH2 OH, আচ্ছা এদের প্রত্যেক ক্ষেত্রে তুমি দেখো এদের নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন যদি তুমি ক্যালকুলেট করো, আচ্ছা হাইড্রোজেনের সর্ববহিষ্ঠ কক্ষে একটা ইলেকট্রন আছে, আর সারফেসের সর্ববহিষ্ঠ কক্ষে হচ্ছে তোমার 4টে ইলেকট্রন থাকে, নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন কিন্তু টোটাল হয়ে গেল 5টা। NH2 নাইট্রোজেনের সর্ববহিষ্ঠ কক্ষে 3টে ইলেকট্রন থাকে, আর তোমার আচ্ছা এটা 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 এইরকম না করে, সরি এটা ভুল বলা হলো, তোমার সর্ববহিষ্ঠ কক্ষ যদি ধরো 6টা ইলেকট্রন থাকবে, মানে সালফারের ক্ষেত্রে সর্ববহিষ্ঠ কক্ষে তো গ্রুপ 6 আছে না, তাহলে 6টা ইলেকট্রন, 6টা একে 7টা ইলেকট্রন। আর NH2 এর ক্ষেত্রে নাইট্রোজেনের সর্ববহিষ্ঠ কক্ষে 5টা ইলেকট্রন, হাইড্রোজেনে একটা দুটো ইলেকট্রন। CH3 কার্বনের সর্ববহিষ্ঠ কক্ষে 4টে ইলেকট্রন, আর হাইড্রোজেনের 3টে, 7টা, দেখো প্রত্যেক ক্ষেত্রে নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে 7টা। আচ্ছা এর ক্ষেত্রে তুমি দেখো নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন, এদের ক্ষেত্রে তুমি বলতে পারো 0, মানে সর্ববহিষ্ঠ কক্ষে ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 0, এইভাবেও ভাবতে পারো, হ্যাঁ। অথবা মানে কারণ এটা সব আয়নাইজ হয়ে গেছে বলে, অথবা কেউ এটাকে বলতে পারে যে তার আগেরটাকে যদি ধরে তাহলে 8টা ধরতে পারে আর কি, একই ব্যাপার সব। আচ্ছা, থার্ডটার ক্ষেত্রে হচ্ছে নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন দেখো প্রত্যেকটা 2টো করে, ঠিক আছে, কারণ হাইড্রোজেনের এমনি একটা ছিল, H মাইনাস মানে 2টো, হিলিয়ামের 2টো, লিথিয়াম প্লাসের হচ্ছে 2টো। আর পরেরটার ক্ষেত্রে নাম্বার অফ
ভ্যালেন্স ইলেকট্রনস N2 এর ক্ষেত্রে হচ্ছে 5 5 10টা। দেখো তোমার কার্বন মনোক্সাইডের ক্ষেত্রে কার্বনের 4টা, অক্সিজেনের 6টা, মিলে 10টা। CN মাইনাস কার্বনের 4টে, নাইট্রোজেনের 5টা, 9টা, মাইনাস আছে বলে আরেকটা 10টা হয়ে গেল, ইত্যাদি ইত্যাদি। তো এরা হচ্ছে তোমার আইসোডায়াফার্স, সরি আইসোস্টার, তাহলে এই 5টা টার্মিনোলজি একটু ভালো করে মাথায় রেখে দেবে। আইসোবার, আইসোটোপস, আইসোটোনস, আইসোডায়াফার, আর হচ্ছে তোমার আইসোস্টার। ঠিক আছে, তাহলে এই কটা তোমার মনে রেখে দেবে। আইসোবার, আইসোটোপস, আইসোটোনস অ্যান্ড আইসোডায়াফার। এখানে আর এখানে তো আইসোস্টারটা অলরেডি বলা আছে। ঠিক আছে, বোঝা গেল জিনিসটা? সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, ঠিক আছে। ঠিক আছে তো? সবকিছু ফান্ডামেন্টাল জায়গা থেকে শেখার চেষ্টা করবে, একদম শুরু থেকে। মাঝপথ থেকে শিখলে না, সে শেখাটা কমপ্লিট হয় না, মানে সাবজেক্টের প্রতি ভালোবাসাও থাকে না, হ্যাঁ, একটা অস্বস্তি সবসময় থাকে। ঠিক আছে, সমস্যার শেষ নেই। একদম যে কোনো জিনিস শিখবে একদম শুরুর জায়গা থেকে শেখো। যেমন তোমরা ধরো থার্মোডাইনামিক্সটা একদম স্টার্টিং থেকে শিখছো, হ্যাঁ, স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সটা একদম স্টার্টিং থেকে শিখলে। কেমিক্যাল কাইনেটিক্সটা আগে যদি শুনে থাকো ভালো, না হলে আবার স্টার্টিং থেকে তুমি ব্যাপারটাকে শুনবে। মলিকুলার স্পেকট্রোস্কোপি একদম স্টার্টিং থেকে তুমি করেছো। গ্রুপ থিওরি আমরা এই জাস্ট একটা দুটো ক্লাসের পর থেকেই গ্রুপ থিওরি স্টার্ট করবো। স্ট্যাটিস্টিক্যালটা তো দুটো ক্লাস নিলেই হয়ে যাবে। তাহলে মানে পুজোর আগে পর্যন্ত স্ট্যাটিস্টিক্যালটা পুরো গুটিয়ে ফেলতে চাইছি, এক্সট্রা ক্লাস নিয়েই হোক, যে করেই হোক আর কি। পুরো প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন হ্যানা ত্যানা সব সলভ করে দিয়ে এইটা। তাহলে গ্রুপ থিওরিটা হবে একদম স্টার্টিং থেকে শিখবে। শিখে এবারে তোমার এবিলিটি বা টাইমের কনস্ট্যান্ট ইত্যাদির উপর নির্ভর করে তুমি কতটা দূর পর্যন্ত যেতে পারো। কারণ ভবিষ্যতে তুমি কিন্তু একটা জায়গায় গিয়ে তুমি যদি ফাউন্ডেশনটা তোমার ভালো তৈরি হয়ে থাকে, তারপরে তুমি যতটা বেশি শিখতে চাও শেখো না তুমি, এরপরে তুমি রিসার্চ করবে, এটা করবে, সেটা করবে, সব তোমার হবে। কিন্তু এই শুরুর দিকের ঘাটতিটা না পরের দিকে আর তুমি ম্যানেজ করতে পারবে না। ওই জন্য এটা দ্য লাস্ট অপরচুনিটি যে তুমি একদম যা বাকি আছে আমায় বলো, একদম স্টার্টিং থেকে করো, করে তোমার টোটাল সব মিলে 1 বছর খানেক সময় লেগে যায়। বছরখানেক সময় কিন্তু সারা জীবনের রেসপেক্টে কিচ্ছু না। কিন্তু সাবজেক্টে যদি ভালোবাসা চলে আসে, যদি সাবজেক্টটা ফাউন্ডেশনটা তোমার ঠিকঠাক করে তৈরি হয়ে যায়, তোমাকে দেখবে আর কোথাও তোমাকে পিছনে ফেলে তাকাতে হচ্ছে না। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা চলো এবার। আচ্ছা, এবারে এই অ্যাটমিক স্ট্রাকচার এবং অ্যাটমিক স্পেকট্রা সংক্রান্ত তোমাকে হিস্টোরিক্যাল ডেভেলপমেন্টে দেখতে হবে। তুমি তো ফান্ডামেন্টাল পার্টিকেলগুলো বুঝলে, অর্থাৎ অ্যাটমের মধ্যে ওই পার্টিকেলগুলো আছে সেটা তুমি বুঝলে, তো সেই পার্টিকেলগুলো কেমন করে ডিস্ট্রিবিউটেড আছে সেইটা একটুখানি দেখতে হবে। আচ্ছা, অ্যাটমিক স্পেকট্রা সংক্রান্ত যে হিস্টোরিক্যাল ডেভেলপমেন্টটা, সেটা প্রথম আইজ্যাক নিউটন তিনি যেটা দেখলেন যে হোয়াইট লাইট অবটেন ফ্রম সান ইজ নট এ ফান্ডামেন্টাল কালার বাট ইট ইজ কম্পোজড অফ 7 কালার। মানে যেটা তিনি একটা প্রিজমের মধ্য দিয়ে সূর্যের সাদা আলো পাঠিয়ে তিনি সেখানে একটা পেলেন, মানে ডিফ্র্যাকশন পেলেন, ডিফ্র্যাকশন প্যাটার্ন পেলেন। সেখানে দেখো ভায়োলেট থেকে রেড পর্যন্ত 7টা কালার সেটাতে তিনি দেখতে পেলেন। আচ্ছা, এবারে 1752 সালে বিজ্ঞানী, 1752 সাল মানে হচ্ছে তার আর কি, মানে তোমার সালটা আনইম্পর্টেন্ট, যেটা হচ্ছে টি মেলভিল। যাকে বলে ফাদার অফ ফ্লেম এমিশন স্পেকট্রোস্কোপি, তিনি প্রথম এই অ্যাটমিক স্পেকট্রা এবং এমিশন স্পেকট্রা প্রথম দেখেন। সেটা হচ্ছে 1752, এবং তিনি মাত্র 27 বছর বয়সে মারা যান। তারপরে বিজ্ঞানী কার্টশফ, তিনি একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস দেখলেন। তিনি বললেন যে ইচ এলিমেন্ট হ্যাজ এ ক্যারেক্টারিস্টিক ওয়েভলেন্থ। মানে সোডিয়াম তার যে ইয়েলো লাইট পাচ্ছ, বা ক্যালসিয়ামের জন্য যে ব্রিক রেড আলো পাচ্ছ, বা কপারের জন্য যে ব্লু লাইট পাচ্ছ, হ্যাঁ, এইটা বেসিক্যালি করেসপন্ড করে বিভিন্ন কালার, মানে বিভিন্ন ওয়েভলেন্থ বা বিভিন্ন ফ্রিকোয়েন্সি। কার্চফ যেটা বললেন, ইচ এলিমেন্ট হ্যাজ এ ক্যারেক্টারিস্টিক ওয়েভলেন্থ। আর তিনি আরো যেটা দেখবেন যে পার্টিকুলারলি অ্যাটমের ক্ষেত্রে এমিশনের জন্য যে ওয়েভলেন্থটা হচ্ছে অ্যাবজর্পশনের জন্য ওয়েভলেন্থটা সমান, এবং এই যে প্রত্যেকটা এলিমেন্টের একটা ক্যারেক্টারিস্টিক্স ওয়েভলেন্থ আছে, এটাই হচ্ছে বেসিস অফ ফ্লেম টেস্ট বা স্পেকট্রোফটোমেট্রিক ডিটারমিনেশন অফ এলিমেন্ট। মানে স্পেকট্রোফটোমেট্রিক্যালি
যে এলিমেন্টগুলোকে তুমি আলাদা করবে বা ফ্লেম টেস্ট দিয়ে যে এলিমেন্টগুলোকে আলাদা করবে, যে আলাদা করার রাস্তাটা হচ্ছে তোমার বেসিক্যালি এই পার্টিকুলার অবজারভেশনটা, যে প্রত্যেকটা এলিমেন্টের একটা ক্যারেক্টারিস্টিক ওয়েভলেন্থ আছে, আর অ্যাবজর্পশনের জন্য যে ওয়েভলেন্থের লাইট লাগে, এমিশনের জন্য এক্স্যাক্টলি একই ওয়েভলেন্থের লাইট লাগে। এটা 1859 বিজ্ঞানী কার্চফ বললেন। আচ্ছা, 1868 সালে বিজ্ঞানী অ্যাংস্ট্রম অবজার্ভ দ্য স্পেকট্রা ফ্রম সান, সূর্যের যে স্পেকট্রা সেটা তুমি প্রথম দেখালেন। তারপরে হাইড্রোজেন অ্যাটম সংক্রান্ত যে মূল ব্যাপারটা, দেখে এখানে যেগুলো বলা হয়েছে এটা জেনারেল কথাবার্তা বলা হয়েছে, যেটা আইজ্যাক নিউটন বা মেলভিল বা কার্চফ বা অ্যাংস্ট্রমের, সেগুলো বেসিক্যালি লাইট মানে তখন সূর্যের আলোটাই হচ্ছে মেন সোর্স। হ্যাঁ, এবং সেইখান থেকে তোমার জাস্ট বিভিন্ন রকমের যে স্পেকট্রা টেকটা যা পাওয়া হচ্ছে সেটা বলা হচ্ছে। হাইড্রোজেন অ্যাটম রিলেটেড যে স্পেকট্রা, তাতে প্রথম যে জায়গাটাতে আমাদের স্টার্ট করতে হবে সেটা 1885 সালে বিজ্ঞানী Balmer observed experimental atomic line spectra in the visible region and predicted a relationship, সেটা হচ্ছে এই ল্যামডা, সেটা হয়ে যাচ্ছে তোমার এন বি ইন্টু তোমার এন স্কোয়ার বাই এন স্কোয়ার মাইনাস টু স্কোয়ার, এরকম একটাতে রিলেশন দিলেন। ঠিক আছে, যেখানে এন এর ভ্যালুটা হচ্ছে 3, 4, 5 ইত্যাদি ইত্যাদি, আর বিটা হচ্ছে 3, মানে এটা হচ্ছে ন্যানোমিটারে করলে হচ্ছে 364.5 ন্যানোমিটার, বা অ্যাংস্ট্রমে করলে 3645 অ্যাংস্ট্রম। হ্যাঁ, 3645 অ্যাংস্ট্রম এটা। আচ্ছা, রিডবার্গ যেটা করলেন, তিনি বললেন যে এই ইকুয়েশনটাকে যদি ওয়েভ লেন্থের টার্মসে না লিখে তুমি ওয়েভ নাম্বারের রেসপেক্টে লেখো, তাহলে এটা অনেক বেটার দেখতে হয়। ঠিক আছে, এবং শুধু তাই না, তিনি এটাকে জেনারেলাইজও করলেন। দেখো কি করে, দেখো এখানে এখানে এটা এখানে একটা এন পড়ে গেছে, আমি সেটাই ভাবছিলাম। এক মিনিট, এখানে কোনো একটা এন টেন থাকবে না, এটা কিছু একটা পড়ে গেছে মানুষ। হ্যাঁ, যেটা বলছিলাম, দেখো এই যে মানে বামার, তিনি যে এক্সপেরিমেন্টাল হাইড্রোজেন অ্যাটমের স্পেকট্রাটা পেয়েছিলেন না, তিনি কি দেখেছিলেন, দেখো তিনি তার সময় 9টা লাইন পেয়েছিলেন। 9টা লাইন, তাদের নাম দিয়েছিলেন এইচ আলফা, এইচ বিটা, এইচ গামা, এইচ ডালটা, বিভিন্ন নাম দিয়েছিলেন। এবং যেটা দেখলেন যে এই যে লাইনগুলোর মধ্যে গ্যাপটা শুরুর দিকে কিন্তু বেশ বেশি, পরের দিকে গ্যাপগুলো কমছে, এবং একটা সময়ের পরে যে এই দুটো পাশাপাশি লাইনের মধ্যে গ্যাপটা হচ্ছে কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। তিনি এটা অবজার্ভ করলেন, যখন এনটা খুব বড় হয়ে যাচ্ছে তখন সেটা কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা তাহলে কনস্ট্যান্ট যখন হয়ে যাচ্ছে, তাহলে কিভাবে কনস্ট্যান্টটা হবে তুমি খেয়াল করে দেখো। যেটা এই যে এক্সপ্রেশনটা তুমি বলেছো, এখানে এখানে কিন্তু এন এর ভ্যালুটা তুমি খুব বেশি নিয়ে নিতে আর কি, তাহলে এন স্কোয়ার মাইনাস টু স্কোয়ার, এই টু স্কোয়ারটা তুমি বাদ দিতে পারছো, তখন ল্যামডাটা তোমার বি হতো। মানে মধ্য কথা হচ্ছে যেটা, যে এখানে কোথাও একটা লেখার দরকার ছিল, মানে ধরো যখন তোমার এই যে বামার ফর্মুলা এটা, তো বামার ফর্মুলা এটা, তাহলে বি এর ভ্যালুটা এইটা তুমি কি করে পাচ্ছ না, পরিষ্কার দেখো এখানে যখন এনটা খুব বড়, when এনটা টেন্ডস টু ইনফিনিটি, তখন ল্যামডাটা কি হবে, ল্যামডা দেখো অফ দ্য অর্ডার অফ বি হয়ে যাচ্ছে। ঠিক আছে, দেখো এখানে এনটাকে যদি ইনফিনিটি করে দাও, এন স্কোয়ার মাইনাস টু স্কোয়ার, তাহলে এন স্কোয়ার মাইনাস টু স্কোয়ার, এন যদি খুব বড় হয়ে যায় তাহলে টু স্কোয়ারটা তুমি ইগনোর করতে পারো, তখন এন স্কোয়ার কেটে গেল, ল্যামডা তোমার বি হয়ে যাচ্ছে, এবং সেই বি এর ভ্যালুটা হচ্ছে 3645 অ্যাংস্ট্রম বা 364.5 ন্যানোমিটার। এটা, তাহলে এটা হচ্ছে বামার ফর্মুলা। এবার রিডবার্গ কি বললেন, রিডবার্গ বললেন যে এই যে ফর্মুলাটা তোমার বামার ফর্মুলা, যেটা তোমার এর টার্মসে লেখা আছে, মানে ওয়েভলেন্থের টার্মসে লেখা আছে, সেইটাকে না তুমি যদি ওয়েভ নাম্বারের টার্মসে এক্সপ্রেস করো, তাহলে কিন্তু অনেক সুবিধা পাবে। আচ্ছা, আমি আহ, মানে পার্টিকুলারলি আমি মানে এই গ্রুপে আর একবার ওটা হয়তো শেয়ার করে দেব। তোমাদের গ্রুপটাতে একটা একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের একটা ভিডিও আপলোড করা আছে, দেখেছো কি? তোমরা দেখেছো, মানে পার্টিকুলারলি ফার্স্ট সেমিস্টারের ছেলেমেয়েরা, তোমাদের গ্রুপে একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের একটা ইলেকট্রোম্যাগনেটিক থিওরি বা নেচার অফ লাইট, তার একটা ভিডিও তোমার শেয়ার করা আছে, এটা দেখেছো? এই তো আছে, আমার কাছে তো আছে দেখছি। স্যার আপনি আরেকবার রিপেয়ার করে দেবেন। হুম,
আচ্ছা, ওইটা আমি একটুখানি পড়ে নিতে বলেছিলাম তোমাদেরকে, মানে দেখে নিতে বলেছিলাম। তার কারণটা হচ্ছে দেখো, এই যে ওয়েভ লেন্থ, ওয়েভ নাম্বার, হ্যাঁ, ফ্রিকোয়েন্সি, এনার্জি, তাদের যে ইন্টার রিলেশনস গুলো, সেই ইন্টার রিলেশনস গুলো কিন্তু খুব কাজে লাগে। তো সেই জন্য আমি এই যে এই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন নিয়ে কিছু কথাবার্তা সেখানে আমি বলে দিয়েছি আর কি, সেটা একটু দেখে নেবে। এই যে জাস্ট সিম্পলি ওয়েভ লেন্থের রেসিপ্রোকাল হচ্ছে ওয়েভ নাম্বার। ওয়েভ লেন্থের ইউনিট যদি সেন্টিমিটার হয়, তো ওয়েভ নাম্বারের ইউনিট হচ্ছে সেন্টিমিটার ইনভার্স। তাহলে ওয়েভ লেন্থ থেকে যখন তুমি ওয়েভ নাম্বারে যাচ্ছ, নিউ বার এনটা হচ্ছে 1/λn। এটা রেসিপ্রোকাল নিয়ে না, তাহলে কত হবে? 1/b n স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার বাই n স্কোয়ার। এবার তুমি এক কাজ করো, 4 দিয়ে গুণ করে 4 দিয়ে ভাগ করে গেছে, তাহলে 4/b ইন্টু n স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার বাই 4 ইন্টু n স্কোয়ার। তাহলে 4/b হলো, এইটাকে লিখতে পারছো দেখো, n স্কোয়ার বাই 4n স্কোয়ার করলে n স্কোয়ার কেটে গিয়ে 1/4, অর্থাৎ 1/2 স্কোয়ার হয়ে গেল। আর 2 স্কোয়ার বাই 4n স্কোয়ার করলে তোমার 2 স্কোয়ারের সঙ্গে 4 কেটে গিয়ে 1/n স্কোয়ার হয়ে গেল। তার মানে দেখো, যে ইকুয়েশন, এই বামার ইকুয়েশনটাকে তুমি এইরকম ভাবে ওয়েভ নাম্বারের টার্মসে লিখতে পারলে, যেটা নিউ বার এনটা হচ্ছে 4/bটাকে আর এইচ নাম দাও, ইন্টু 1/2 স্কোয়ার মাইনাস 1/n স্কোয়ার উইথ n ইকুয়াল টু 3 4 5 6 ডট ডট ডট। তাহলে এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনকে বলা যায় বামার রিডবার্গ ইকুয়েশন। আর আর এইচ যেটা, সেটাকে বলা হচ্ছে রিডবার্গ কনস্ট্যান্ট। তাহলে এই যে আর এইচটা, এটা বেসিক্যালি তোমার রিডবার্গ কনস্ট্যান্ট। এইটা হচ্ছে তোমার আর এইচ যেটা, এটা হচ্ছে রিডবার্গ কনস্ট্যান্ট। রিডবার্গ কনস্ট্যান্ট ফর হাইড্রোজেন অ্যাটম, আর এইচ দিয়ে লেখা হয়েছে। এবং তুমি যদি এখানে বি এর ভ্যালুটাকে বসিয়ে দাও, তাহলে উত্তরটা বেরোবে, দেখবে 109,737 সেন্টিমিটার ইনভার্স, এরকম একটা উত্তর বেরোবে। আর এবারে রিডবার্গ যেটা বললেন, যে এই যে ইকুয়েশনটা পেলেন, যে ইকুয়েশনটার নাম দেওয়া হচ্ছে বামার রিডবার্গ ইকুয়েশন, এই ইকুয়েশনটা বামার রিডবার্গ ইকুয়েশন। এই বামার রিডবার্গ ইকুয়েশনটাকে তিনি জেনারেলাইজ করলেন। তিনি কি বললেন, যে এখানে অ্যাজিভ যেন একটা ট্রানজিশন ঘটছে, সেটা হচ্ছে 2 থেকে n এ, যেখানে nটা 3 4 5 6 বা 3 4 5 6 থেকে n ইকুয়াল টু 2 তে ট্রানজিশনটা ঘটছে। তাতে তিনি জেনারেলি তিনি বলতে পারতেন যে n1 থেকে n2 বা n2 থেকে n1 ট্রানজিশনটা ঘটতে পারে। তো সেখান থেকে তিনি বললেন যে এই 2 স্কোয়ারটাকে তুমি n1 স্কোয়ার করে দাও, আর n স্কোয়ারটাকে n2 স্কোয়ার করে দাও, অর্থাৎ ট্রানজিশন ফ্রিকোয়েন্সিটাকে আর এইচ ইন্টু 1/n1 স্কোয়ার মাইনাস 1/r2 স্কোয়ার n2 স্কোয়ার করে দাও। যেখানে n2 টা গ্রেটার দেন n1, যদি n1 টা 1 2 3 4 হয়, তখন n2 টা হচ্ছে 2 3 4 ইত্যাদি ইত্যাদি। মানে n1 টা যদি 1 হয়, তাহলে n2 এর ভ্যালুটা 2 3 4 5 6 ইত্যাদি ইত্যাদি হবে। বা n1 এর ভ্যালু 2 হলে n2 এর ভ্যালুটা 3 থেকে স্টার্ট হবে। বা n1 এর ভ্যালু 3 হলে n2 টা 4 থেকে স্টার্ট হবে, এন্ড সো অন। তাহলে এই যে ইকুয়েশনটা পাওয়া গেল, এই ইকুয়েশনটা দ্য ফেমাস রিডবার্গ ইকুয়েশন। এটা হচ্ছে তোমার রিডবার্গ ইকুয়েশন। এই যে এখানে জাস্ট সিম্পলি কুইকলি জাস্ট বলে দেওয়া হয়েছে যে তোমার এই যে ইকুয়েশনটা আছে, ল্যামডা, ধর এটা এন যদি আমি বলি, ঠিক আছে, এটা তো মানে ওয়েভলেন্থের ল্যামডা এন, ল্যামডা এনটার এর একটা ফর্মুলা। হ্যাঁ, সেখান থেকে প্রথমে হলো বামার রিডবার্গ ইকুয়েশন, তারপর হচ্ছে জেনারেলাইজ রিডবার্গ ইকুয়েশন। ঠিক আছে, তাহলে বামার প্রথম এক্সপেরিমেন্টালি হাইড্রোজেন অ্যাটমের জন্য ভিজিবল রিজিয়ানে স্পেকট্রাটাকে দেখেছিলেন। সেখান থেকে তিনি যে স্পেকট্রাল লাইনগুলোকে পাচ্ছেন, সেই লাইনগুলোকে, লাইনগুলোর ওয়েভলেন্থটা একটা পার্টিকুলার ফর্মুলা দিয়ে বের করতে পারা যায়। যে ফর্মুলাটাকে বললাম, সেই ফর্মুলাটা থেকে তুমি রেসিপ্রোকাল দিয়ে ওয়েভ নাম্বার বের করে ফেললে, বামার রিডবার্গ ইকুয়েশন হলো। বামার রিডবার্গ ইকুয়েশন তুমি জেনারেলাইজ করলে পরে তুমি রিডবার্গ ইকুয়েশনটা পেলে। ঠিক আছে, এই জায়গাটা কোনো অসুবিধা আছে? না স্যার, ঠিক আছে। ঠিক আছে তো? হুম। আচ্ছা, স্যার বলছেন আপনি বিটা বিটা হচ্ছে এখানে একটা কনস্ট্যান্ট। এই যে এখানে বিটা একটা কনস্ট্যান্ট, যার ভ্যালুটা হচ্ছে 364.50682 ন্যানোমিটার। এটা হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালু। ঠিক আছে, এটাকে তুমি অ্যাংস্ট্রম। কনস্ট্যান্ট বলতে এখানে, স্যার কনস্ট্যান্ট বলতে এখানে লেন্থ বোঝাচ্ছে না কিছু কিছু ও ও, না না, এটা 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 না, এটা ওয়েভ নাম, এটা হচ্ছে ওয়েভ লেন্থ বোঝাচ্ছে। বিটা ওয়েভ লেন্থ বোঝাচ্ছে। এই যে তার ইউনিটটা হচ্ছে ন্যানোমিটার, একটা ওয়েভ লেন্থ বোঝাচ্ছে। এই যে এখানে বললাম যে যখন তোমার এনটা টেন্স টু ইনফিনিটি হয়ে যাবে, দেখো ওয়েভ লেন্থ আর বি হচ্ছে তোমার সমান হয়ে যাচ্ছে। এই বিটা হচ্ছে একটা ওয়েভ লেন্থ বোঝাচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, 0682 অ্যাংস্ট্রমে করলে, মানে বি এর ইউনিটটা হচ্ছে ওয়েভ লেন্থের ইউনিট। ঠিক আছে,
আচ্ছা আচ্ছা, এরপরে তোমার রিজ 1908 সালে একটা বিখ্যাত প্রিন্সিপাল দিলেন, যেটা রিজ কম্বিনেশন প্রিন্সিপাল। দেখো ওখানে টেন তোমার যেটা আমি বললাম যে তোমার মেলভিল, মেলভিল মাত্র 27 বছর বয়সে মারা গিয়েছিলেন। হ্যাঁ, তাকে ফাদার অফ ফ্লেম এমিশন স্পেকট্রোস্কোপি বলা হয়। আর রিজ তিনি মাত্র 31 বছর বয়সে মারা যান। ঠিক আছে। আর রিড একটা বিখ্যাত কম্বিনেশন প্রিন্সিপাল দিলেন। তিনি যেটা বললেন যে এই হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে যে কোনো একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সি বা কোনো একটা পার্টিকুলার ওয়েভ নাম্বারকে তুমি অন্য দুটো ফ্রিকোয়েন্সির লিনিয়ার কম্বিনেশন ফর্মে তুমি লিখতে পারবে। সেটা তুমি এটা এটা এখানে যেটা লেখা আছে এটা তুমি ফ্রিকোয়েন্সির টার্মসও বলতে পারো, অথবা বার দিয়ে দিলে ওয়েভ নাম্বারের টার্মসও কিন্তু একই কথাটা বলতে পারো। এইটা মানে এর এই ব্যাপারটা কিরকম দেখো যে এখানে লিখেছি এদিকে আমি একটা সাইড দিকে করে দিচ্ছি। মানে ব্যাপারটা হচ্ছে যে যে তিনি যেটা বললেন যে হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে তো তোমার কিছু স্পেকট্রাল লাইন পাওয়া যাচ্ছে, এবারে অন্য যে কোনো একটা স্পেকট্রাল লাইনকে জাস্ট কতগুলো স্পেকট্রাল লাইনে লিনিয়ার কম্বিনেশন ফর্মে কিন্তু তুমি লিখে ফেলতে পারছো। তো সেটার জন্য আমি কি করছি দেখো, তুমি জাস্ট খেয়াল করো। ধরো আমি তোমাকে পরের পেজে একটা সাইট জুড়ে দিয়ে এই এই যে বক্তব্যটা আছে, এই বক্তব্যটা আমি আরেকটুখানি এক্সটেন্ড করে দিতে চাইছি। তাহলে এই দু তিনটে জিনিস হচ্ছে অ্যাকচুয়ালি খুব ইম্পর্টেন্ট। দুটো দিকে ইম্পর্টেন্ট মানে হচ্ছে তোমার এই বামার 1885 সালে যে বামারের যে এক্সপেরিমেন্টাল অবজারভেশনটা, সেখান থেকে হচ্ছে রিডবার্গ ইকুয়েশনটা এবং তার সঙ্গে রিজ কম্বিনেশন প্রিন্সিপালটা, এই তিনটে প্রিন্সিপালটা বেসিক্যালি অ্যাটমিক স্ট্রাকচারের ডেভেলপমেন্ট, তোমার ধরো রাদারফোর্ড মডেল, বোর মডেল, এগুলোর জন্য কিন্তু এইগুলো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট রোল প্লে করবে। দেখো এই যেভাবে ছবিটাকে আঁকা হয়েছে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর ইত্যাদি করে, ধরো আমি এই রকম করে ভাবি 1 নম্বর 2 নম্বর 3 নম্বর করেও করতে পারি, অথবা তোমার ধরো আই যে কে দিয়েও করতে পারি। ধরো আমি এরকম ভাবে ভাবছি জিনিসটাকে, ধরো এখানে তুমি এনার্জি প্লট করছো। ঠিক আছে, এই একটা লাইন ধরো, এই একটা এনার্জি, এই একটা এনার্জি। আচ্ছা, এইটা হচ্ছে ধরো আই এর এনার্জি লেভেল, আই এর এনার্জি লেভেল, এটা জি এর এনার্জি লেভেল, এটা ধরো তোমার কে এর এনার্জি লেভেল। ঠিক আছে। আচ্ছা, এবারে তুমি যদি ওয়েভ নাম্বার এখানে খেয়াল করো, এইখানে এই যে N2 থেকে N1 এর ট্রানজিশনের জন্য তোমার ওয়েভ নাম্বারটা এইরকম ভাবে লেখা হয়েছে। তাহলে তুমি যদি এই ith লেভেল তার করসপন্ডিং কোয়ান্টাম নাম্বারটাকে Ni বলো, jth লেভেল তার করসপন্ডিং কোয়ান্টাম নাম্বারটাকে Nj বলো, আর kth লেভেল তার করসপন্ডিং কোয়ান্টাম যদি Nk বলো, তাহলে নিউ বার এই N1 থেকে Ni থেকে Nj ট্রানজিশনের জন্য ওয়েভ নাম্বারটা তুমি লিখতে পারো RH ইন্টু 1/Ni স্কোয়ার মাইনাস Nj স্কোয়ার, এরকম ভাবে লিখলে এটা। তাহলে এই যে এইখানে এই যে ট্রানজিশনটা ধরো যেভাবে ভাববে তুমি, ধরো এইখান থেকে এই ট্রানজিশনটা হচ্ছে এইটা, সেটা এমিশন হতে পারে, অ্যাবজর্পশন হতে পারে, এটা একই ব্যাপার। তার ক্ষেত্রে যে ট্রানজিশন ফ্রিকোয়েন্সিটা, সেইটাকে আমি জাস্ট এরকম ভাবে নাম দিচ্ছি, ধরো নিউ আই যেটা নাম দিচ্ছি এইটা। হ্যাঁ, তাহলে এইটা হচ্ছে তোমার নিউ আই জে, নিউ বার আই যেটা সেটা হচ্ছে এইটা। আচ্ছা, এবারে তুমি ধরো এই ট্রানজিশনটা তুমি কনসিডার করো, তার নিউ বার যে কে যখন তুমি করছো সেটা কি লিখবো আর এইচ, মানে এটা এটা মানে হচ্ছে এটা কোথা থেকে আসছে, এটা আসছে তোমার এই জায়গা থেকে, নিউ বার এন কে থেকে এন জে তে ট্রানজিশনটা করছে, সেটা কত হবে আর এইচ ইন্টু 1/N জে তার স্কোয়ার মাইনাস 1/N কে তার স্কোয়ার। এটা হলো
আচ্ছা, এবারে যদি এইখান থেকে এইখানে সরাসরি ট্রানজিশনটা ঘটে, আচ্ছা এইটা লেখা উচিত ছিল নিউ বার, এটা হচ্ছে তোমার জে কে। আচ্ছা, এবারে এখানে ith লেভেল এবং kth লেভেল ইনভলভ যখন হচ্ছে তখন এটা নিউ বার, এটা কত হলো আই কে হলো। তাহলে নিউ বার আই কেটাকে তুমি কেমন করে লিখছো দেখো, যেটা বেসিক্যালি হচ্ছে একই রকম করে kth লেভেল থেকে ith লেভেলে ট্রানজিশনের জন্য এটা তুমি পাবে। তাহলে নিউ বার এন কে থেকে তোমাকে এন আইতে আসতে হবে, সেটা কত না আর এইচ ইন্টু 1/n কে এন আইটা স্কোয়ার মাইনাস এন আইটা নিচে আছে যেহেতু এন আইটা আগে লিখতে হবে, এন আই তার স্কোয়ার মাইনাস 1/n কে তার স্কোয়ার, এটা। আচ্ছা, এবারে এইটাকে তুমি কেমন করে লিখছো খেয়াল করে দেখো, ধরো আর এইচ তুমি এটাকে 1/n আই তার স্কোয়ার মাইনাস 1/n জে তার স্কোয়ার এটা করলে, এইটা। আচ্ছা, এর সাথে তুমি প্লাস করে দাও আর এইচ ইন্টু 1/n জে তার স্কোয়ার মাইনাস 1/n কে তার স্কোয়ার, এটা করে দাও। দেখো এখানে যে 1/n জেতা স্কোয়ার আর 1 এইটা, এই যে এইটা মাইনাস আছে এটা প্লাস, মানে যেটা বিয়োগ করলাম সেটাকে যোগ করে ফেললাম, মানে বেসিক্যালি আগেরটাই রয়ে গেল এটা। এবারে এই ইকুয়েশনটা যদি 1 নম্বর ইকুয়েশন বলো, এটা যদি 2 নম্বর ইকুয়েশন বলো, এটা তো 3 নম্বর ইকুয়েশন। এবারে এই 1 নম্বর ইকুয়েশন অনুযায়ী এইটাই হচ্ছে তোমার কি নিউ বার আই জে, আর 2 নম্বর ইকুয়েশন অনুযায়ী এইটাই কি, এটাই হচ্ছে নিউ বার জে কে। তার মানে কি হলো দেখো, যে আই এবং কে লেভেলের মধ্যে যে ট্রানজিশনটা হচ্ছে তার যে ট্রানজিশন ফ্রিকোয়েন্সিটা, সেটা আই থেকে জে লেভেলের মধ্যে যে ট্রানজিশন হচ্ছে সেইটা প্লাস জে থেকে কে লেভেলের মধ্যে যে ট্রানজিশন হচ্ছে তার যোগফলের সঙ্গে সমান হচ্ছে। তাহলে এইটাই হচ্ছে দিস ইজ দ্য রিজ কম্বিনেশন প্রিন্সিপাল। মানে এটা যদি তোমার রিডবার্গ ইকুয়েশনটা ভ্যালিড হয় তাহলে কিন্তু তুমি এটা লিখতে পারছো, দিস ইজ দ্য রিজ কম্বিনেশন প্রিন্সিপাল। মানে রিজ কম্বিনেশন প্রিন্সিপালটা তোমার যেটা রিডবার্গ ইকুয়েশন, সেই রিডবার্গ ইকুয়েশনটাকে যদি ভালো করে দেখো তাহলে সেখান থেকে কিন্তু রিজ কম্বিনেশন প্রিন্সিপালটাকে বুঝে নিতে পারছো আর কি। তাই এটা আমি কোথা থেকে পেলাম না, ফ্রম রিডবার্গ ইকুয়েশন। ফ্রম রিডবার্গ ইকুয়েশন আমি স্টার্ট করেছি, হ্যাঁ, করে দেখো তুমি রিজ কম্বিনেশন প্রিন্সিপালে পৌঁছে যেতে পারছো আর কি, যেটা এখানে স্টেটমেন্ট হিসেবে লেখা হয়েছে সেটা আমি জাস্ট এখানে বলে দিলাম। ঠিক আছে, বুঝছো, বোঝা গেল তো? রিজ কম্বিনেশন প্রিন্সিপালটা পরিষ্কার হয়েছে? আচ্ছা হ্যাঁ চলো স্যার। চলো, আচ্ছা এবারে চলে এসো তোমার মডেলগুলোতে। তাহলে যেটা কথা হচ্ছে, আমি যেটা যেভাবে বলছিলাম যে প্রথমে ফান্ডামেন্টাল পার্টিকেলগুলো ডিসকভারি হলো, তারপরে অ্যাটমিক স্পেক্ট্রা সংক্রান্ত কিছু ইনফরমেশন জানা ছিল। ঠিক আছে, সেই ইনফরমেশনগুলোর কথা বললাম। আমি বামারের যে ভিজিবল রিজিয়নে যে অ্যাটমিক স্পেক্ট্রাকে লাইন স্পেক্ট্রা, সেটা বামাদের কন্টিনিউয়াস স্পেক্ট্রা নয়, পটি বর্ণালী বা নিরবিচ্ছিন্ন বর্ণালী না, সেটাকে রেখা বর্ণালী, সেটাকে দেখা। সেটা তো এক্সপেরিমেন্টালি পাওয়া গেছে 1885 সালে বিজ্ঞানী বামার। সেখান থেকে বামার ইকুয়েশন, বামার রিডবার্গ ইকুয়েশন, রিজ কম্বিনেশন প্রিন্সিপাল, এগুলো সব অ্যাটমিক স্পেক্ট্রা সংক্রান্ত অবজারভেশন। আর তার সাথে সাথে তোমার ফান্ডামেন্টাল পার্টিকেলগুলোকে সত্যি এক্সিস্ট করে সেগুলো তুমি পেয়েছো আর কি। আচ্ছা, এবারে এই কোন একটা অ্যাটমের মধ্যে এই ফান্ডামেন্টাল পার্টিকেলগুলো কেমন করে ডিস্ট্রিবিউটেড আছে আর কি, সেই সংক্রান্ত তোমার বোর থিওরির আগে পর্যন্ত দুটো খুব ইম্পর্টেন্ট মডেল ছিল, একটাকে বলে থমসন মডেল, একটা হচ্ছে রাদারফোর্ড মডেল। দেখো থমসন মডেলটা যখন হচ্ছে তখন কিন্তু নিউটন টিউটন আবিষ্কার হয়নি, কিন্তু প্রোটন এবং ইলেকট্রন আবিষ্কার হয়ে গেছে। হ্যাঁ, 1886 সালে প্রোটন আবিষ্কার হয়ে গেছে, 1897 সালে ইলেকট্রন আবিষ্কার হয়ে গেছে। তার উপরে বেশ করে থমসন কি দেখছেন, থমসন যে মডেলটা দিলেন তাকে বলা হচ্ছে পাম পুডিং মডেল বা ওয়াটার মেলন মডেল। যেটা ভাবে তুমি ভাববে, তিনি যেটা বলছে তার যে মূল জায়গাগুলো কি এরকম, বলছে অ্যাটম ইজ এ পজিটিভলি চার্জ স্ফিয়ার অফ রেডিয়াস অফ দ্য অর্ডার অফ অ্যাংস্ট্রম। তিনি অ্যাটমটাকে অ্যাজ এ হোল একটা চার্জ স্ফিয়ার বললেন, এবং সেটা পজিটিভলি চার্জ স্ফিয়ার, এবং তার সাইজটা তিনি বললেন অফ দ্য অর্ডার অফ অ্যাংস্ট্রম। এটা
আচ্ছা, এবারে নেগেটিভলি চার্জ ইলেকট্রনগুলো কি করছে, কারণ অ্যাটমের মধ্যে পজিটিভ চার্জ যেমন আছে তেমন নেগেটিভ চার্জও আছে, তখন নিউক্লিয়াসের কনসেপ্ট যদিও আসেনি, কিন্তু নেগেটিভলি চার্জ পার্টিকেল যে আছে সেটা বলাই বাহুল্য। সেটা তো থমসন নিজেই তো ইলেকট্রন আবিষ্কার করেছেন। নেগেটিভলি চার্জ ইলেকট্রনস আর প্লেসড ইন দ্য স্ফিয়ার লাইক দ্য পাম্পস ইন দ্য পুডিং, মানে যেমন তোমার একটা কেকের মধ্যে বাদাম কাজু কিশমিশগুলো যেরকম ভাবে র্যান্ডামলি থাকে, ঠিক একই রকম করে একটা কেকের মধ্যে এই এই ইলেকট্রনগুলো অ্যাজির জন্য সেই রকম ভাবে আছে আর কি। আচ্ছা, এইটা দিস এক্সপ্লেন চার্জ নিউট্রালিটি অফ দ্য অ্যাটম। তাহলে এই যে থিওরিটার যার যেটা হচ্ছে তার স্ট্রেংথ যেটা, হ্যাঁ, মানে তোমার মানে তার যেটা পজিটিভ দিক, যেটা ঠিক দিক আর কি, সেটা হচ্ছে দিস এক্সপ্লেন চার্জ নিউট্রালিটি অফ দ্য অ্যাটম। হ্যাঁ, সেটা হচ্ছে তার সাকসেস। কিন্তু কতগুলো তার লিমিটেশন আছে। লিমিটেশন গুলো কি কি? টু এক্সপ্লেন স্পেকট্রা হি অ্যাজিউম দ্যাট দ্য ইলেকট্রন অসিলেটস অ্যাবাউট দ্যাট ইকুইলিব্রিয়াম পজিশন উইথ এ কনস্ট্যান্ট ফ্রিকোয়েন্সি। মানে মোদ্দা কথা হচ্ছে যে যদি তোমার একটা পজিটিভলি চার্জ যে মানে অ্যাটম একটা স্ফিয়ার, তার মধ্যে ইলেকট্রনগুলো র্যান্ডামলি বসানো আছে, সেগুলো চুপচাপ থাকতো, সে তার কোনো রেডিয়েশন ছাড়তো না। কিন্তু অ্যাটম যে রেডিয়েশন ছাড়ে এবং তুমি অ্যাটমিক স্পেকট্রা পাও, সেটার জন্য যেটা দরকার, তোমাকে জাস্ট রেডিয়েশন পেতে হবে। আচ্ছা, রেডিয়েশন পাওয়ার জন্য কি হয়? কারণ ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরি আছে। ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরি এই জন্য আমি বলেছি আগের লেকচারটা খুব ভালো করে পড়ে নেবে, কারণ ওটা আমার পড়ানো উচিত ছিল, কিন্তু আমাদের টাইমের কনস্ট্যান্ট আছে বলে আমি ভিডিওটা দিয়ে দিয়েছিলাম। আমি বললাম তোমরা এই লেকচারটাকে দেখে নাও, ওটা ধরে না তোমার ফার্স্ট লেকচার, ঠিক আছে? যেখানে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনটা কিন্তু আমায় জানতে হবে। ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন তো অনেক জায়গায় অনেক রকম ভাবে জানতে হয়। কোয়ান্টাম মেকানিক্স যখন পড়াই তখন ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ভালো করে শিখিয়ে দেওয়া হয়। তোমার এই অ্যাটমিক স্ট্রাকচার পড়ানোর সময় সেটাকে শেখাতে হয়। তোমার মলিকুলার স্পেকট্রোস্কপি পড়ানোর সময় সেরকম ভাবে শেখাতে হয়। কিন্তু ওয়ান্স তোমাকে একবার কিন্তু ওই ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরি তোমায় জানতে হবে। আচ্ছা, ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরি অনুযায়ী কিন্তু যেটা হয় যে তোমার কোন একটা চার্জ পার্টিকেল যখন যদি কোনো একটা মিডিয়াম অক্সিডেট করে, তাহলে সে একটা রেডিয়েশন ছাড়ে বা লাইট ছাড়ে, যেটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। তাহলে অ্যাটম থেকে যদি স্পেকট্রা পেতে বা লাইট পেতে হয়, তাহলে এই নেগেটিভলি চার্জ ইলেকট্রনগুলো তাকে কি করতে হচ্ছে? তাকে অসিলেট করতে হচ্ছে। এবং তিনি যেটা বললেন যে ইলেকট্রনগুলো একটা কনস্ট্যান্ট ফ্রিকোয়েন্সিতে অসিলেট করছে। আচ্ছা, এবারে এই অসিলেটিং নেগেটিভলি চার্জ ইলেকট্রন ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন অফ ইটস অসিলেশন ফ্রিকোয়েন্সি, এটা ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরি অনুযায়ী, মানে এটা হচ্ছে অ্যাকর্ডিং টু ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরি, অ্যাকর্ডিং টু ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরি, একটা অক্সিলেটিং চার্জ পার্টিকেল তার অক্সিলেশন ফ্রিকোয়েন্সি সেম ফ্রিকোয়েন্সি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ছাড়ছে, এটা। আচ্ছা, এবারে যদি তাহলে তফাৎ লিমিটেশনটা কি হলো দেখো। তাহলে তিনি তার মতো করে এইগুলোকে এক্সপ্লেন করলেন, যে তিনি বললেন যে অ্যাটমটা অ্যাজ এ হোল পজিটিভলি চার্জ একটা চার্জ স্ফিয়ার, যার সাইজ হচ্ছে অ্যাংস্ট্রম, তার সাইজটাকে এক্সপ্লেন করতে পারলেন। সেটা নেগেটিভলি চার্জ ইলেকট্রনগুলোকে যা সিম্পলি বসানো আছে, শুধু বসানো থাকলে হবে না, সে অসিলেট করতে হবে। হ্যাঁ, সেখান থেকে চার্জ নিউট্রালিটি এক্সপ্লেন করতে পারা গেল, এবং তার সঙ্গে সঙ্গে যে রেডিয়েশন ছাড়বে সেটুকু বোঝা গেল। কিন্তু তার সিরিয়াস লিমিটেশন কিছু আছে। ওদের প্রথম যেটা কথা হচ্ছে যে ইন এ সিঙ্গেল সিস্টেম টু স্টেশনারি অপোজিটলি চার্জ পার্টিকেলস ক্যানট এক্সিস্ট। মানে মধ্যে কথা হচ্ছে যে কুলম্বস ল কি বলে, যে পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জ একে অপরকে অ্যাট্রাক্ট করবে। তাহলে একটা পজিটিভলি চার্জ তোমার একটা স্ফিয়ার তুমি কনসিডার করছো, সেখানে নেগেটিভ চার্জগুলো বসানো আছে বলছো, কিন্তু পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ তো একে অপরকে অ্যাট্রাক্ট করে, তাহলে অ্যাটমিক স্ট্রাকচার তো ইমিডিয়েটলি কোলাপস করে যাবে, তাই না? তারা তো একটা ঘাড়ে পড়তে চায়। সেখানে বিজ্ঞানী আর্মস্ট্রং যেটা বললেন যে কোনো একটা সিঙ্গেল সিস্টেমে টু স্টেশনারি অপোজিটলি চার্জ পার্টিকেল ক্যানট এক্সিস্ট, এটা মোদ্দা কথা। নাহলে তারা বেসিক্যালি কোলাপস করে যাবে। পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ একে অপরকে অ্যাট্রাক্ট করলে সবসময় একটা ঘাড়ে পড়ে যাবে। তুমি আলাদা করে এই প্রোটন এবং ইলেকট্রন, পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জের কিন্তু আলাদা এক্সিস্টেন্স তুমি কিন্তু পাবে না। আচ্ছা, সেকেন্ডলি হচ্ছে অ্যাকর্ডিং টু থমসন মডেল there should be only one line in the atomic spectra, but experiment shows that there are more than one line। মানে তিনি তো বলছেন যে ইলেকট্রনগুলো সব কনস্ট্যান্ট ফ্রিকোয়েন্সিতে অসিলেট করছে। সবাই যদি একই ফ্রিকোয়েন্সিতে অসিলেট করে, তাহলে সে একই ফ্রিকোয়েন্সির লাইট ছাড়বে। অর্থাৎ স্পেকটাতে তুমি শুধুমাত্র একটা লাইন পেতে, কিন্তু বামারের যে এক্সপেরিমেন্টাল রেজাল্ট, সেখানে তুমি দেখেছো একাধিক লাইন পাওয়া গেছে, ঠিক আছে? এবং তার সঙ্গে সঙ্গে
এই পরবর্তীকালে রাদারফোর্ডের যে আলফা স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট হবে, সেই আলফা স্ক্যাটারিং এক্সপেরিমেন্টের যে ফ্যাক্টগুলো দেখতে পাওয়া যায়, এক্সপেরিমেন্টাল অবজারভেশনগুলো, সেটা কিন্তু থমসন মডেল দিয়ে এক্সপ্লেন করতে পারা যাচ্ছে না। তাহলে যদিও তোমার থমসন মডেলটা সেটা হচ্ছে তোমার মানে প্রথম অ্যাটমিক মডেল যেটা দু একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট সার্টেনলি এক্সপ্লেন করতে পারলো, যে অ্যাটম অ্যাজ এ হোল নিউট্রাল সেটাকে এক্সপ্লেন করতে পারলো, অ্যাটমের সাইজটা যে তোমার অ্যাংস্ট্রম অর্ডারে সেটাকে এক্সপ্লেন করতে পারলো, কিন্তু সেটাকে এক্সপ্লেন করতে পারলো না, সেটা হচ্ছে যে তোমার স্পেকট্রাটাকে এক্সপ্লেন করতে পারলো না। আলফা স্ক্যাটারিং এক্সপেরিমেন্টের যে অবজারভেশনগুলো আমি এক্ষুনি দেখবো আর কি একটু পরেই আর কি, সেগুলোকে এক্সপ্লেন করতে পারবে না। এছাড়া যেটা বেসিক লজ অফ ফিজিক্স, যেটা সেই ফিজিক্সের লটাকে সে বেসিক্যালি ওবে করবে না, হ্যাঁ, আর সব ল অনুযায়ী আর কি। এটা তার মানে থমসন মডেল একটা হলো বটে, ওয়াটারমেলন মডেল বা পাম পুডিং মডেল, হ্যাঁ, কিন্তু সেটা তোমার অতটা সাকসেসফুল থিওরি হলো না আর কি। হ্যাঁ, এটাকে আমরা সব পাম পুডিং মডেল বলতে এখন সব সিবিএসসি বই টইগুলো দেখতে লিখছি, এটা হচ্ছে ওয়াটারমেলন মডেল। বা তরমুজের মধ্যে তরমুজের দানাগুলো দেখবে, মানে তরমুজটা অ্যাজ এ হলে অ্যাজ ইফ যেটা অ্যাটমটা যেটা পজিটিভলি চার্জ, যেটা এটা, সেখানে কালো কালো দানাগুলো দেখবে র্যান্ডামলি বিভিন্ন জায়গায় বসানো আছে, ঠিক আছে, সেগুলো অ্যাজ ইফ তোমার দেখবে। তাহলে থমসন অ্যাটমিক মডেল এবং তার লিমিটেশনটা পরিষ্কার হলো, বুঝতে পারলে? ঠিক আছে। হ্যাঁ স্যার ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তারপরে আসবো রাদারফোর্ডের মডেল। রাদারফোর্ডের বিখ্যাত আলফা স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট, মানে রাদারফোর্ড তার মানে তার রাদারফোর্ড এবং তার যে দুজন ছাত্র গাইগার এবং মার্সডেন, তারা বিখ্যাত গোল ফাইল এক্সপেরিমেন্ট করেছিলেন এবং রাদারফোর্ড তার এক্সপ্লেনেশন দিয়েছিলেন। তাহলে গোল ফাইল এক্সপেরিমেন্ট সেটা হচ্ছে আলফা স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট বলা হচ্ছে। এবারে রাদারফোর্ড এক্সপ্লেন দ্য গোল ফাইল এক্সপেরিমেন্ট, তিনি সেটা বললেন কি, যে ভেরি হাই সেন্ট্রাল পজিটিভ চার্জ কনসেন্ট্রেটেড ইনটু এ স্মল very small volume in comparison to the rest of the atom, and with this central volume also containing the bulk of the atomic mass, this region would be known as the nucleus of the atom। মানে ব্যাপারটা কি রকম দেখো, ধরো তুমি এই একটা অ্যাটম তুমি কনসিডার করছো, এই একটা অ্যাটম তুমি কনসিডার করছো। এবারে এখানে কি করা হচ্ছে, যে তোমার এই একটা খুব প্রচন্ড পাতলা একটা গোল্ড ফয়েল নেওয়া হয়েছে, এবং গোল্ড ফয়েলের ডায়ামিটারটা হচ্ছে 0.0004 মিলিমিটার, 0.0004 মিলিমিটার। তুমি বুঝতে পারছো যে কতটা পাতলা, বা 4 × 10⁻³ মিলিমিটার এটা, বা 4 × 10⁻⁴ সেন্টিমিটার, যেভাবে ভাববে আর কি। আচ্ছা, এবারে দেখো ডায়ামিটার অফ অ্যান অ্যাটম সেটা হচ্ছে 10⁻⁸ সেন্টিমিটার অ্যাংস্ট্রম অর্ডারের হয়। তাহলে এবারে এই যে পাতলা গোল্ড ফয়েলটা ভাবা হচ্ছে, সেই পাতলাটা ঠিক কতটা পাতলা ভাবার চেষ্টা করো। তোমার অ্যাপারেন্টলি এই ডেটাটা দেখে মনে হচ্ছে যে এটা 4 × 10⁻⁴ সেন্টিমিটার, মানে জাস্ট সিম্পলি ভাবো, বা 0.004 মিলিমিটার। তাহলে 1 মিলিমিটার কতটুকু, সেইটাকে প্রায় তোমার 4000 ভাগ করে 1 ভাগ নেওয়া হয়েছে। মানে কত পাতলাই গোল্ড ফয়েলটা, মানে এদিক যেন এদিক থেকে দেখতে পাওয়া যাবে, ট্রান্সপারেন্ট হয়ে যাবে, এরকম টাইপের একটা গোল্ড ফয়েল তুমি ব্যবহার করো। আচ্ছা, এবারে একটা অ্যাটমের ডায়ামিটারটা যদি তোমার অফ দ্য অর্ডার অফ অ্যাংস্ট্রম হয়, তাহলে একটা গোল্ড ফয়েল ওইটা বানানোর জন্য যে গোল্ড ফয়েলের যে উইথটা, যেটা 0.0004 মিলিমিটার, সেই উইথটা তৈরি করতে গেলে কতগুলো অ্যাটমকে পাশাপাশি বসাতে হবে না, প্রায় 4000 অ্যাটমকে পরপর পরপর করে বসালে তবে তোমার হচ্ছে ওই পাতটা তৈরি হবে আর কি, মানে জাস্ট উইথটা তৈরি হবে। এই যে অ্যাটমগুলোকে তুমি অ্যাজিভ জন্য এরকম পরপর পরপর করে বসাচ্ছ, হ্যাঁ, বসালে তোমার 40,000 ওরকম অ্যাটমকে এরকম বসাতে হচ্ছে, তবে তোমার গোল্ড ফাইলটা তৈরি হচ্ছে। তাহলে এবারে দেখো তোমার আলফা পার্টিকেল মানে ডাইপজিটিভ হিলিয়াম আয়ন, কোথায় গেল এখানে, আলফা পার্টিকেল মানে এখানে লিখে দিচ্ছি, আলফা পার্টিকেল বেসিক্যালি, সরি, এটা যে ডাইপজিটিভ হিলিয়াম আয়ন মানে 82+, যেটা পজিটিভলি চার্জ, ঠিক আছে। তাহলে এবারে তুমি একটা আলফা পার্টিকেল পাঠাচ্ছ, ধরো বাঁদিক থেকে তুমি আলফা পার্টিকেলটাকে পাঠাচ্ছ, তুমি যেটা দেখছো যে মোস্ট অফ দ্য কেসে পার্টিকেলগুলো জাস্ট উইদাউট এনি ডিফ্লেকশন জাস্ট বেরিয়ে যাচ্ছে মোস্ট অফ দ্য কেসে।
কিন্তু প্রায় 20,000-এ প্রায় একটা, ধর এইখানে এই যদি ছবিটাকে দেখো যে ম্যাক্সিমামই কিন্তু বেরিয়ে যাচ্ছে, কিন্তু অ্যারাউন্ড 20,000-এ একজন দুজন যারা আইদার বাউন্স ব্যাক করছে অথবা তার ডিরেকশনটাকে পাল্টাচ্ছে, যেমন এখানে বাউন্স ব্যাক করেছে, এখানে ডিরেকশনটা পাল্টাচ্ছে অ্যান্ড সো অন। তাহলে এবারে কথাটা হচ্ছে যে আলফা পার্টিকেল সেটা যথেষ্ট বেশি কাইনেটিক এনার্জি নিয়ে পাঠানো হচ্ছে, যেটা পজিটিভলি চার্জ, সেটা ওই গোল্ড ফয়েল দিয়ে যখন যাচ্ছে, যে মোস্ট অফ দ্য আলফা পার্টিকেল বেরিয়ে গেল উইদাউট এনি রিফ্লেকশন বা উইদাউট এনি কলিশন, এটা বেসিক্যালি ইমপ্লাই করছে কি অ্যাটমের মধ্যে প্রায় ম্যাক্সিমাম জায়গাটাই ফাঁকা। মানে দেখো, আমার একটা গোল্ড ফয়েলটাকে তৈরি করতে গেলে তোমাকে প্রায় 40,000 অ্যাটমকে পর 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 করে বসাতে হচ্ছে, এই নবান্ন অভিযানের মতো। তুমি কি হচ্ছে এক ফার্স্ট ব্যারিকেডটা টপকে গেলে, সেকেন্ড ব্যারিকেডটা টপকে গেলে, কিন্তু দেখো যখন অনেকগুলো ব্যারিকেড এইরকম ভাবে তৈরি করা হচ্ছে, অনেকগুলো এইরকম ভাবে করা হয়েছে, তাতে তুমি নবান্ন পর্যন্ত কিন্তু পৌঁছাতে পারছো না, তাই না? তোমার প্রথমবার তুমি হয়তো ভেঙে বেরিয়ে গেলে, সেকেন্ড বার আটকে যাচ্ছে, থার্ড বার আটকে যাচ্ছে। তাহলে এই যে আলফা পার্টিকেল গুলোকে বেরোতে গেলে ওরকম তোমার 40,000 রকম লেয়ার আছে, এই 40,000 লেয়ার টপকে তাকে বেরোতে হচ্ছে, এবং তাতেও তুমি দেখতে পাচ্ছ সবাই প্রায় বেরিয়ে যাচ্ছে। তার মানে বেসিক্যালি কি, ওই বজ্র আটনি ফসকা গেরো এরকম টাইপের, মানে তুমি যদি চালুনি দিয়ে জল আটকানোর চেষ্টা করো এরকম সিচুয়েশন, সব জলই প্রায় বেরিয়ে যাবে, সব জলই বেরিয়ে যাবে আর কি। এখানে তাই হচ্ছে, 40,000 অ্যাটম পর 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 করে বসানো আছে, 40,000টা ব্যারিকেড আছে, তবু আলফা পার্টিকেল জাস্ট উইদাউট এনি ডিফ্রাকশন বেরিয়ে চলে গেল। মানে এটা বেসিক্যালি ইমপ্লাই করছে যে যে কোন একটা অ্যাটমের ম্যাক্সিমাম জায়গাটাই ফাঁকা, ঠিক আছে? কিন্তু অল্প হলেও 20,000-এ একটা আধটা হলেও একজন দুজন তো রিফ্লেক্টেড হচ্ছে। তাহলে এই একজন দুজন রিফ্লেক্টেড হচ্ছে, তার কারণটা হচ্ছে এই যে অ্যাটমের মধ্যে নিশ্চয়ই খুব ছোট একটা জায়গা আছে, যে জায়গাটা হচ্ছে তোমার মানে এতটাই হার্ড বা শক্ত এবং পজিটিভলি চার্জ, যাতে করে হচ্ছে আলফা পার্টিকেলটাকে বাউন্স ব্যাক করে। প্রথম কথা হচ্ছে, যদি প্রচন্ড হার্ড না হতো তাহলে আলফা পার্টিকেলটাকে পেনিট্রেট করে চলে যেতে পারতো, যেমন বাকি সব জায়গাগুলো ফাঁকা বলে চলে যেতে পারছে। সেকেন্ডলি হচ্ছে, যদি ওটা নেগেটিভলি চার্জ বা নিউট্রাল হতো, আলফা পার্টিকেল ওখানে গেঁথে থেকে যেতে পারতো বা অ্যাট্রাক্টেড হয়ে থেকে যেতে পারতো, কিন্তু আলফা পার্টিকেল ব্যাক করছে কারণ নিশ্চয়ই তাহলে পজিটিভ পজিটিভ করে একটা রিপালশন হবে সেই জন্য। তার মানে দেখা একটা নিউক্লিয়াসের এক্সিস্টেন্স পাওয়া গেল, যেটা অ্যাটমের সাইজের রেসপেক্টে খুব ছোট, যেটা প্রচন্ড হার্ড এবং যেটা পজিটিভলি চার্জ। সেটাই হচ্ছে নিউক্লিয়াসের কনসেপ্ট তুমি এখান থেকে পেয়ে গেলে। রেজাল্টটা কি হচ্ছে, তাহলে যে রেজাল্ট অফ দিস অবজারভেশন কি পাওয়া গেল, রাদারফোর্ড সাজেস্টেড দ্যাট দ্য অ্যাটম had a positively charged center which contained most of the mass. He called the heavy positively charged center as the nucleus. He আচ্ছা, নিউক্লিয়াস, ঠিক আছে? তার মানে তিনি নিউক্লিয়াসের এক্সিস্টেন্সের কথা প্রথমে বললেন। আচ্ছা, এবারে কথাটা হচ্ছে যে তাহলে নিউক্লিয়াসটা যদি অ্যাটমের মধ্যে আগে যেমন মানে বলেছিলেন, থমসন যেমন বলেছিলেন যে অ্যাটমটা অ্যাজ এ হলেই একটা পজিটিভলি চার্জ স্ফিয়ার, রাদারফোর্ড বললেন যে না, অ্যাটমটার মধ্যে একটা ছোট্ট অংশ আছে যেখানে বেসিক্যালি পজিটিভ চার্জগুলো কনসেন্ট্রেট হয়ে আছে, সেটাই হচ্ছে তোমার নিউক্লিয়াস। তাহলে এবারে সেই অ্যাটমের মধ্যে ইলেকট্রনগুলো থাকবে কি করে? আর্নশা অলরেডি বলে দিয়েছে যে যদি তারা চুপচাপ থাকে, তাহলে একটা সিঙ্গেল সিস্টেমের ক্ষেত্রে পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ তাদের মধ্যে কুলম্বিক অ্যাট্রাকটিভ ফোর্সটা হচ্ছে ডিস্টেন্স যত কমে তত বাড়ে, তাতে একটা আরেকটার সাথে কোলাপস করে যাবে, তাহলে সেইটাকে আটকাতে হবে। তাহলে সেই কুলম্বিক ফোর্সটাকে তোমার এই সেন্ট্রিফিউগাল ফোর্স দিয়ে ব্যালেন্স করতে হবে, কেমন করে, যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলোকে ঘুরতে হবে, যাতে করে কেন্দ্র বহির্মুখী অপকেন্দ্র বলটা mv²/8টা কুলম্বিক অ্যাট্রাকটিভ ফোর্স J d²/4πε0r² তার সঙ্গে তোমার সমান হয়। হি ওয়েন্ট অন টু সাজেস্ট দ্যাট দ্য নিউক্লিয়াস ওয়াজ সারাউন্ডেড বাই অরবিটিং ইলেকট্রনস রিকোয়ার্ড ফর ইলেকট্রিক্যাল নিউট্রালিটি। মানে অ্যাটমের মধ্যে তোমার নিউক্লিয়াস আছে একটা ছোট জায়গা, তার বাইরে ইলেকট্রনগুলোকে তাকে ঘুরতে হবে, যাতে করে কেন্দ্র বহির্মুখী অপকেন্দ্র বলটা হচ্ছে এই কুলম্বিক ফোর্স দিয়ে তোমার স্টেবিলাইজ হতে পারে। এইটা মানে এটা আজ সোলার সিস্টেমের মতো, যেমন সূর্যকে কেন্দ্র করে পৃথিবী চুপচাপ বসে থাকতে পারবে না, এখানে গ্র্যাভিটেশন অ্যাট্রাকশনের জন্য যে পৃথিবী সূর্যের দিকে চলে যাওয়ার কথা, নিউটনের যে লজ অফ গ্র্যাভিটেশন ইত্যাদির জন্য, তাহলে সূর্যকে কেন্দ্র করে পৃথিবীটা ঘুরতে তখনই পারবে যখন হচ্ছে তোমার ওই এটা যখন হচ্ছে তোমার ওই সেন্ট্রিফিউগাল মানে একটা সেন্ট্রিফিউগাল ফোর্স তৈরি হবে, যে সেন্ট্রিফিউগাল ফোর্সে গ্র্যাভিটেশন অ্যাট্রাকশন ফোর্সকে ব্যালেন্স করতে পারবে। এখানেও ঠিক একই রকম ভাবে নিউক্লিয়াস মাঝখানে আছে, তাকে কেন্দ্র করে ইলেকট্রনগুলোকে ঘুরতে হবে এমন করে, যাতে করে হচ্ছে কেন্দ্র বহির্মুখী অপকেন্দ্র বল আর কুলম্বিক অ্যাট্রাকটিভ ফোর্স তারা হচ্ছে ব্যালেন্স হতে পারে। আচ্ছা, তাহলে বুঝতে পারলে রাদারফোর্ড মডেলের যে আলফা স্ক্যাটারিং এক্সপেরিমেন্টের যে মূল অবজারভেশন,
কিন্তু এর দুটো ইম্পর্টেন্ট লিমিটেশনস আছে। লিমিটেশনসটা কি? আচ্ছা দেখো, ইলেকট্রনস আর অ্যাক্সিলারেটেড চার্জ পার্টিকেল তো। এবার আমি আবার বলেছি ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরি তুমি পড়বে, সেখানে দেখবে যে অ্যাক্সিলারেটেড চার্জ পার্টিকেল এমিটস ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। আচ্ছা এবারে রেডিয়েশন ছাড়তে মানে এনার্জি ছাড়ছে তো, তাহলে সেদিন এনার্জি ছেড়ে দেয়, তাহলে কাইনেটিক এনার্জিটা কমে যাবে। কাইনেটিক এনার্জির একটা হাফ এম ভি স্কয়ার সেটা ডিক্রিজ করছে। কাইনেটিক এনার্জি যদি কমে গেলে তাহলে ভেলোসিটি ডিক্রিজ করবে। ভেলোসিটি ডিক্রিজ করলে এম ভি স্কয়ার বাই আর যেটা, তাহলে অপকেন্দ্র বল কুলম যেটা সেন্ট্রিফিউগাল ফোর্স, সেটা কেন্দ্র বহির্মুখ অপকেন্দ্র বলটা সেটা কমছে। তাহলে দেখো এবারে কুলম্বিক অ্যাট্রাকটিভ ফোর্সটা একই থাকছে, হোয়ারাজ তোমার এই সেন্ট্রিফিউগাল ফোর্সটা কমে গেছে। তাহলে কি হবে? যেটা হবে যে একটা নেট ইনওয়ার্ড ফোর্সে ফিল করবে, অর্থাৎ ইলেকট্রনটা নিউক্লিয়াসের দিকে একটা নেট ফোর্স ফিল করছে। আগে যেমন এখানে হচ্ছে এটা ব্যালেন্স হয়ে যাচ্ছিল, যখনই তোমার ইলেকট্রনটা, দেখো তুমি এটা খেয়াল করে দেখো, ইলেকট্রন যখন ঘুরছে তার ভেলোসিটির ম্যাগনিটিউড চেঞ্জ হোক বা না হোক, ডিরেকশন তো চেঞ্জ হচ্ছে। ডিরেকশন চেঞ্জ হওয়া মানে সেটা হচ্ছে একটা অ্যাক্সিলারেটেড বা তার একটা ত্বরণ আছে। আর কোনো একটা চার্জ পার্টিকেলের যদি কোনো একটা ত্বরণ থাকে তাহলে সে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ছাড়ে। আর এনার্জি কনজারভেশন থেকে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ছাড়া মানে লাইট ছেড়ে দিল, মানে এনার্জি কমে গেল। সেই এনার্জিটা কোথা থেকে যাবে না, ইলেকট্রনটা যে ঘুরছিল তার জন্য যে কাইনেটিক এনার্জি সেখান থেকে যেতে হবে। তাহলে কাইনেটিক এনার্জি যখন কমছে, ভেলোসিটি কমছে, মানে সেন্ট্রিফিউগাল ফোর্স কমছে। তাহলে কেন্দ্র বহির্মুখী সেন্ট্রিফিউগাল ফোর্সটা কমছে, কিন্তু কেন্দ্রাভিমুখী কুলম্বিক অ্যাট্রাকটিভ ফোর্সটা একই থাকছে। সেখানে সে একটা নেট ডাউনওয়ার্ড ফোর্স ফিল করছে। সেখানে সে যেটা করবে, এরকম একটা স্পাইরাল মোশন নিয়ে 10⁻⁸ সেকেন্ডের মধ্যে নিউক্লিয়াসকে ধাক্কা দেবে, আর নিউক্লিয়াসের মধ্যে ধাক্কা দিলে অ্যাটমিক স্ট্রাকচারটা কোলাপস করে যাবে। তাহলে যদি এই ইলেকট্রনটাকে এটা ঘুরছে, সেটা ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরি ওবে করে, তাহলে কিন্তু তার এনার্জি কমে কমে একটা স্পাইরাল মোশন নিয়ে সে নিউক্লিয়াসকে ধাক্কা দেবে। ধাক্কা দিতে সময় লাগছে মাত্র 10⁻⁸ সেকেন্ড, অর্থাৎ চোখের নিমেষে অ্যাটমিক স্ট্রাকচারটা কোলাপস করে যাবে। আর সেকেন্ডে যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই যে ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরি অনুযায়ী তোমার এক্ষেত্রে ওয়েভলেন্থটা তোমার এইটা শুধু এই ইনফরমেশনটা মনে রাখো যে ওয়েভলেন্থটা 1/r⁻³ এর সঙ্গে প্রপোর্শনাল। অর্থাৎ যখন স্পাইরাল মোশন নিয়ে রেডিয়াসটা যখন কমছে, ওয়েভলেন্থটা কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ার কথা, মানে রেডিয়াসটা কন্টিনিউয়াসলি কমছে, রেডিয়াসটা কন্টিনিউয়াসলি বাড়ার কথা। ঠিক আছে? তার মানে তুমি সবসময় একটা কন্টিনিউয়াস স্পেক্ট্রা পাওয়ার কথা। কিন্তু দেখা যাচ্ছে রাদারফোর্ড মডেলে কিন্তু দেখতে পাচ্ছে এক্সপেরিমেন্টালি অ্যাটমিক স্পেক্ট্রাটা কিন্তু লাইন স্পেক্ট্রা। তাহলে অ্যাকর্ডিং টু রাদারফোর্ড মডেল, যখন নিউক্লিয়াসটা স্পাইরাল, ইলেকট্রনটা স্পাইরাল মোশন নিউক্লিয়াস দিকে আসছে, তার রেডিয়াসটা কন্টিনিউয়াসলি কমছে, ওয়েভলেন্থটা কন্টিনিউয়াসলি বাড়বে। অর্থাৎ তুমি সবসময় একটা কন্টিনিউয়াস স্পেক্ট্রা পাবে, কিন্তু বাস্তবে স্পেক্ট্রা হচ্ছে লাইন স্পেক্ট্রা। তাহলে এই দুটো হচ্ছে মেজর লিমিটেশন। একটা হচ্ছে যে তোমার ওই অ্যাটমিক স্ট্রাকচারটা স্টেবল হতে পারে রাদারফোর্ড মডেলে, আর সেকেন্ডলি হচ্ছে অ্যাটমিক স্পেক্ট্রা শুড বি কন্টিনিউয়াস স্পেক্ট্রা, বাট বাস্তবে অ্যাটমিক স্পেক্ট্রা হচ্ছে লাইন স্পেক্ট্রা। এই দুটো হলো রাদারফোর্ড মডেলের মূল ডিফেক্ট। বুঝতে পারলে রাদারফোর্ড মডেলের মূল ডিফেক্টটা কি হয়েছে? আচ্ছা, তাহলে দেখো, তাহলে এই রাদারফোর্ড মডেল পর্যন্ত, অর্থাৎ এটা 1911 সালে, বোর থিওরি আসবে 1913 সালে। বোর থিওরির আগে পর্যন্ত তাহলে আমি কোথায় আছি? আমি আছি হচ্ছে এরকম একটা জায়গায় যে অ্যাটমটা স্টেবল তুমি দেখেছো, অ্যাটমিক ইলেকট্রিক্যাল নিউট্রাল তুমি দেখেছো, অ্যাটমিক স্পেক্ট্রা যে লাইন স্পেক্ট্রা, বামার ইকুয়েশন, রিডবার্গ ইকুয়েশন, রিড কম্বিনেশন, কিন্তু এরা তোমায় বলে দিচ্ছে যে অ্যাটমিক স্পেক্ট্রা হচ্ছে লাইন স্পেক্ট্রা। অ্যাটম হ্যাজ এ পজিটিভলি চার্জ নিউক্লিয়াস আর নেগেটিভলি চার্জ ইলেকট্রন, সেটা তুমি দেখেছো। তাই ইলেকট্রনস হ্যাভ টু রোটেট অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস সাচ দ্যাট সেন্ট্রিফিউগাল ফোর্স ক্যান ব্যালেন্স কুলম্বিক অ্যাট্রাকটিভ ফোর্স, সেটা দেখেছো। অ্যাটম ইজ এ সেন্ট্রাল ফোর্স প্রবলেম অ্যান্ড হেন্স ইটস অ্যাঙ্গুলার মোমেন্টাম যে কনস্ট্যান্ট অফ মোশন। এই যে পার্টটা, এই পার্টটা আজকে বলেছি, এখানে বলে দিচ্ছি। হ্যাঁ, এবারে যেটা কথা হচ্ছে যে এই যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনটা ঘুরছে আর সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘুরছে, এই দুটো প্রবলেম এরা বেসিক্যালি সেন্ট্রাল ফোর্স প্রবলেম। তাহলে আমি এই অ্যাটম একটা সেন্ট্রাল ফোর্স প্রবলেম, সেইটা একটুখানি জাস্ট দেখে নিচ্ছি। দেখো, অ্যাটম ইজ এ সেন্ট্রাল ফোর্স প্রবলেম। তাহলে সেন্ট্রাল ফোর্স প্রবলেম কি? সেন্ট্রাল ফোর্স প্রবলেম হচ্ছে if a particle moves about a fixed point by a force which is a function of vector distance of the particle from the fixed point and directed towards the fixed point, then we say that it is a central force problem. তাহলে if a particle moves about a fixed point by a force which is a function of vector distance of the particle from the fixed point and directed toward the fixed point, then we say it is central force problem. যেমন ধরো, এই সূর্যকে কেন্দ্র করে পৃথিবী যখন ইলেকট্রিক্যাল অরবিটে ঘোরে, তাহলে একটা পার্টিকেল আর্থ মুভস অ্যাবাউট এ ফিক্সড পয়েন্ট সান,
বাই এ ফোর্স, যে ফোর্সটা কি না, গ্র্যাভিটেশনাল ফোর্স, নিউটনস ল অফ গ্র্যাভিটেশন থেকে আসছে কিন্তু G m1 m2/r², দেখো এটা হচ্ছে এই আর এর ফাংশন, এবং সেটা সাডেনলি কি হচ্ছে, সূর্য এবং পৃথিবীর মতো বলটা হচ্ছে আকর্ষণ বল, অর্থাৎ কেন্দ্রের দিকে যায়, সেই জন্য এটা একটা সেন্ট্রাল ফোর্স প্রবলেম। যেমন হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে যখন অ্যাটমিক অরবিট তুমি দেখবে, অ্যাটমিক অরবিট বা অ্যাটমিক অরবিটটা হচ্ছে সাডেনলি হচ্ছে হাইড্রোজেন বা হাইড্রোজেনের 1 ইলেকট্রন আয়নের জন্য, দেখো এখানে ফিক্সড, এখানে পার্টিকেলটা হচ্ছে ইলেকট্রন, যেটা একটা ফিক্সড পয়েন্ট হচ্ছে নিউক্লিয়াস, তার অ্যাবাউটে ঘুরছে, যেখানে যে ফোর্সটা কাজ করছে, এখানে যে ফোর্সটা কাজ করছে, ফোর্সটা হচ্ছে তোমার ওই ধরো Z²/4πε0 ইন্টু r², যেটা আর এর ফাংশন, ওইটা অ্যাট্রাকটিভ ফোর্স আর ডিরেক্টেড টুয়ার্ড দ্য ফিক্সড পয়েন্ট। এটা তাহলে এরা হচ্ছে সেন্ট্রাল ফোর্স প্রবলেম। আচ্ছা, সেন্ট্রাল ফোর্স প্রবলেমের ক্ষেত্রে অ্যাঙ্গুলার মোমেন্টাম সেটা পাল্টায় না। আচ্ছা, অ্যাঙ্গুলার মোমেন্টাম বাই ডেফিনেশনটা কি, এলটা হচ্ছে আর ক্রস পি। আচ্ছা, এবারে ডিএল ডিটি যদি তুমি করো, ডেরিভেটিভ করো, তাহলে প্রথমে আর এর ডেরিভেটিভ করলে পি কে কনস্ট্যান্ট দেখে, তারপরে আর কে কনস্ট্যান্ট দেখে পি এর ডেরিভেটিভ করলে, তাহলে এটা ডিআর ডিটি হলো। আচ্ছা, এটা মোমেন্টাম মানে যে মাস ইন্টু ভেলোসিটি, তাহলে মাস অফ দ্য ইলেকট্রন যে ভেলোসিটি ডিআর ডিটি, আর এখানে আর আর ডিপিডিটি মানে রেট অফ চেঞ্জ ইন মোমেন্টাম, সেটা হচ্ছে ফোর্স দেয়। তাহলে এই যে পার্টটা দেখো, মানে মাস তো স্কেলার, ডিআর ডিটি দুটো সেম ভেক্টরে ডট প্রোডাক্ট করলে 0 হয়। আর আর ক্রস এফ মানে হচ্ছে টর্ক দেয়, টর্ক। আর ডট এফ হলে, সেটা ফোর্স দিত, আর কস এফ হচ্ছে তোমার টর্ক দেয়, আর দুটো সেম ভেক্টরের ক্রস প্রোডাক্ট হচ্ছে তোমার 0 হয়ে যায়। তাহলে দেখো টাওটা এবারে আর কস এফ, এটা 0 কি করে হচ্ছে? আচ্ছা, এইটা কি করে তুমি 0 পাচ্ছ? দেখো এখানে আর এর ম্যাগনিটিউড, এফ এর ম্যাগনিটিউড ইন্টু তাদের মধ্যে অ্যাঙ্গেল সাইন থিটা ইন্টু এন কাপটা যে রেজাল্টিং ভেক্টর, যদি ক্রস প্রোডাক্ট নিচ্ছ, রেজাল্টেন্টটা থাকলে একটা ভেক্টর হবে, তার যে ডিরেকশন, সেই ডিরেকশন বরাবর ইউনিট ভেক্টরটা আমি লিখে। আচ্ছা, এবং আর এবং এফ তো এক লাইন বরাবর কাজ করে, একই লাইন বরাবর কাজ করলে, এবং তাদের ডিরেকশনটা অপোজিট বলে এদের মধ্যে অ্যাঙ্গেলটা 180 ডিগ্রি, সাইন 180 ডিগ্রি যদি করে দেয়, সেটা 0 হয়ে যায়, অর্থাৎ টর্কটা তোমার 0 হয়ে যায়। তার মানে কি হলো, পরে সেন্ট্রাল ফোর্স প্রবলেম, অ্যাঙ্গুলার মোমেন্টাম যে কনস্ট্যান্ট অফ মোশন, এটা তুমি দেখতে পেলে। ঠিক আছে, এটা তাহলে কি হলো, দেখো আমি এইটাকে একটুখানি অর্ডারটা আপনি পাল্টে দিই 1 মিনিট, মানে এইটাকে আসলে এটা এটা পরের স্লাইডে এইটা দেওয়া উচিত, এইখানে এটা দেওয়া উচিত। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে 1913 সালের আগে পর্যন্ত অ্যাটমিক স্ট্রাকচারের যে স্ট্যাটাসটা, সেই স্ট্যাটাসটা হচ্ছে এইটা, যে তোমার অ্যাটমটা স্টেবল, অ্যাটম ইজ ইলেকট্রিক্যালি নিউট্রাল, অ্যাটমিক স্পেক্ট্রা যে লাইন স্পেক্ট্রা, অ্যাটম হ্যাজ পজিটিভলি চার্জ নিউক্লিয়াস and negatively charged electron. The electron have to rotate around the nucleus such the centrifugal force can balance coulombic attraction force. আর অ্যাটম একটা সেন্ট্রাল ফোর্স পাবে, যার জন্য অ্যাঙ্গুলার মোমেন্টাম কনস্ট্যান্ট অফ মোশন। তাহলে যখন বোর থিওরি দেবেন 1913 সালে, সেখানে এই অবজারভেশনগুলো তার কাছে কিন্তু মাথায় থাকবে। সে অলরেডি যে থিওরিগুলো ফেল করছে, সেটা পুরোপুরি ফেলিওর নয়। রাদারফোর্ড মডেলটা কারেন্টলি ফেল করেছে, কিন্তু রাদারফোর্ড মডেল থেকে অনেক কিছু আবার জানাও গেছে। থমসন মডেল ফেল করেছে, কিন্তু থমসন মডেল থেকে অনেক কিছু জানাও গেছে। তার মানে এই যে রাদারফোর্ড মডেল, থমসনের মধ্যে এদের যে মূল লিমিটেশন, সেই মূল লিমিটেশনগুলোকে তোমার কারেক্ট করতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে যে এক্সপেরিমেন্টাল অবজারভেশনগুলো আছে, সেই এক্সপেরিমেন্টাল অবজারভেশনগুলোকে তোমার মাথায় রাখতে হবে, রেখে তোমাকে নেক্সট করতে হবে। তাহলে আমরা নেক্সট ক্লাসে আমরা সেটাই করব, যেটা বেসিক্যালি বোর থিওরি, যেখান থেকে তুমি যদি দেখো সেইভাবে তোমার অ্যাটমিক স্ট্রাকচারটা শুরু হয়। কিন্তু আমি আবার বলছি, একটা কমপ্লিট স্টোরি বানানোর জন্য তোমাকে বোর থিওরি 1913 সালে, তার আগে কি তাহলে অ্যাটমিক স্ট্রাকচার সংক্রান্ত, অ্যাটমিক স্পেক্ট্রাম সংক্রান্ত মানুষ কিছুই বলেনি? সাথে অনেক কিছু বলেছিল, এই জন্য আমরা জাস্ট বোর থিওরির আগে আমরা একটা ক্লাস দিয়ে দিলাম, তারপরে এখান থেকে আমাদের মূলত হচ্ছে বোর থিওরিটা স্টার্ট হবে। ঠিক আছে, তা দেখো, তাহলে আমি যে কথাগুলো বলেছি, তাতে কারো যদি কোথাও কোনো অসুবিধা থাকে তোমায় বলে নাও। বলো, তাহলে যা বলেছি তাতে কারো যদি কিছু সমস্যা থাকে তোমায় বলো।